আক্রান্ত হবে কিনা, এবং বিএনপি সরকার এই শেখ হাসিনার যে দ্ব্যর্থহীন কণ্ঠে বাংলাদেশে আগমনের পুনর্ব্যক্ত ইচ্ছা পোষণ করে সংবাদ সম্মেলনে বক্তব্য দিলেন, এটা বিএনপি সরকার কিভাবে দেখবে, ট্রাভেল পাথি হবে কিনা, সব মিলিয়ে আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের উপকমিটির সদস্য জনাব রাশেক রহমান। আপনি কেমন আছেন? জি আছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। আমরা এক এক করে আসব। দীর্ঘ ২ বছর পরে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ২ বছর, ২০২৪ সালের ৫ই আগস্ট তিনি ভারতে চলে যেতে বাধ্য হন। এখন ২০২৬ সালের ৫ই আগস্ট আমরা দেখলাম নয়াদিল্লিতে ফরেন করসপন্ডেন্স ক্লাবে একটা সংবাদ সম্মেলন, যেখানে প্রথমে বলা হলো যে তিনি ভিডিওতে আসবেন, পরে বলা হলো না তিনি অডিওতে আসবেন, এবং আমরা শুনলাম যে তিনি আপনিও বলেছেন যে তিনি সম্ভবত আপনি একটা চ্যানেলে বলেছেন যে উনি একটা রেকর্ডেড বক্তব্য দিবেন, কিন্তু আমরা দেখলাম যে তিনি সংবাদ সম্মেলন করলেন, লাইভে আসলেন, কিন্তু আপনি সেখানে বলেছিলেন যে শেখ হাসিনা লাইভে আসবে না। তো তারপর তিনি আসলেন। তো এই বিষয়ে আপনার কি বলার আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, দেখেন, উনি এর আগেও সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন তার রেকর্ডেড বক্তব্যের মাধ্যমে। এখন স্বাভাবিকভাবেই জননেত্রী শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপার রয়েছে, ভারত সরকারের সাথে তার কি কি শর্তাবলী সেসব ব্যাপার রয়েছে, সেগুলো তো আমরা সবকিছু জানি না বা জানা আমাদের পক্ষে সম্ভব না। সেই জায়গা থেকে গতবার যে সংবাদ সম্মেলন এই একই ভদ্রলোক, আমাদের আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বোধহয় মোহাম্মদ আলী ভাই, তিনি অর্গানাইজ করেছিলেন, তার সেই আয়োজনে জননেত্রী শেখ হাসিনা যেভাবে অংশগ্রহণ করেছিলেন সেভাবেই অংশগ্রহণ করার কথা আমি মনে করেছিলাম। এখন উনি যে লাইভে বক্তব্য দিলেন, এটা তো একটা বিরাট বড় সুখবর, এটাকে আমি খুব ইতিবাচক ভাবে দেখি। কিন্তু উনি লাইভে দিবেনই না এই ধরনের কোনো বক্তব্য আমি দিই নাই। আমার কথাটা ছিল যে হ্যাঁ, একটা সেট ফরম্যাটের প্রোগ্রামগুলো চলছে, সেই ফরম্যাটেই হবে। এখন উনি লাইভে কথা বলেছেন, এটা খুবই ভালো কথা। যদি লাইভে ওনার চেহারা দেখা যেত তাহলে আরো ভালো কথা ছিল। যদি উনি সশরীরে প্রেস কনফারেন্সে আসতেন তাহলে তার কোনো কথাই নাই। সুতরাং আমি মনে করি যে আমরা একটা নতুন পর্যায়ে যেতে পারলাম, এটা এই জায়গা পর্যন্ত আমি বলতে চাচ্ছি। ২ নাম্বার কথা হচ্ছে যে আমি তো আর কারো কথা বানিয়ে বলতে পারবো না। বাংলাদেশের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের বক্তব্য আমি যেমন দেখেছি, আপনিও দেখেছেন, সারা পৃথিবী দেখেছে। তাদের বক্তব্য হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা যেই মতামত বা যেই বক্তব্যই তিনি এই প্রেস কনফারেন্সে দিবেন, এটার সাথে তাদের কোনো সম্বন্ধ নেই এবং এটার কোনো দায়ভার তারা ক্যারি করে না। আর তার থেকেও বড় কথা, এটা একটা প্রাইভেট প্রোগ্রাম, সুতরাং এই প্রোগ্রাম সম্বন্ধে তাদের হস্তক্ষেপ করারও কোনো সুযোগ নেই, তাদের কোনো মতামত নেই। আমি বিশ্বাস করি আপনি এটা দেখেছেন এবং শুনেছেন। তো সেই জায়গা থেকে আমিও এটাকে খুব যুক্তিসঙ্গত মনে করি। বাংলাদেশের মানুষ তার বক্তব্য শুনবে, বাংলাদেশের আওয়ামী লীগের শত শত লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীরা তার বক্তব্য শুনে উজ্জীবিত হবেন, সাহস পাবেন। ঠিক আছে, এতে তো আমি কোনো সমস্যা দেখছি না। আর ভারত ইতিমধ্যেই বাংলাদেশের সাথে তার যে দ্বিপক্ষিক সম্পর্ক সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজকর্ম তো চালিয়ে যাচ্ছে। এটা তো আমরা সকলেই দেখেছি যে তারা যেমন জননেত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তাকে সসম্মানে ভারতে রেখেছেন, দিল্লিতে রেখেছেন, নিরাপত্তা দিচ্ছেন, নিরাপদ আবাসস্থল দিচ্ছেন, সবকিছু তাদের যে দায়িত্ব তাদের বন্ধুর প্রতি সেটা তারা যেমন পালন করছেন, ঠিক একই সাথে তারেক জিয়া যখন নির্বাচিত হলেন, প্রধানমন্ত্রী হলেন, তার সরকারকে তারা স্বীকৃতি দিয়েছে এবং ঠিক একইভাবে বর্তমানে তারা ভিসার যে বন্ধ রেখেছিল দীর্ঘ ২ বছরের মতো, সেটা উন্মুক্ত করে দিয়েছেন। বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাদের ডেপুটি স্পিকার এই দেশে বাংলাদেশে এসেছেন, তারা সংসদে তার জন্য শোক যে প্রকাশ করা হয় সেটা একটা অধিবেশনে তারা শোক প্রকাশ করেছেন। এখন সব কাজই সমান্তরাল ভাবে চলছে। আমার জায়গাটা খুব সহজ, বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের মানুষকে বুঝে নিতে হবে। আমি একজন আওয়ামী লীগের কর্মী, আমি একজন আওয়ামী লীগের সমর্থক। আমি মনে করি আমার তো কেউ চামচ দিয়ে খাইয়ে দিবে না বা কেউ আমাকে কোলে তুলে বসিয়ে কোথাও নিয়ে যাবে না। আমাকে যদি আওয়ামী লীগ করতে হয়, আওয়ামী লীগকে নিয়ে যদি বাংলার মানুষের অধিকার স্বাধিকারের জায়গাটা প্রতিষ্ঠিত করতে হয়, এটা আমাদের নিজস্ব চেষ্টার জায়গা থেকে করতে হবে। এর থেকে খুব বেশি কিছু না, এর থেকে কম কিছুও না।
জি, এখানে শেখ হাসিনা ব্যর্থ কণ্ঠে বলেছেন যে তিনি ডিসেম্বরেই ফিরবেন এবং সাংবাদিকরা প্রশ্ন করেছেন, আপনি দেখেছেন সেখানে কানায় কানায় পরিপূর্ণ দেশি বিদেশি সাংবাদিক ছিল, তারা বলেছে যে আসলে সেখানে কোনো আইনি ব্যবস্থা বা জটিলতা আছে কিনা বা তিনি সব ভেবেছেন কিনা। শেখ হাসিনা যদি সরাসরি এই প্রশ্নের কোনো উত্তর দেননি, কিন্তু আমার কথা হচ্ছে শেখ হাসিনা ফিরলে কি না ফিরলে কি, তার জন্য তো কেউ মানে গোলাপ বিছিয়ে রাখেনি বা লাল কার্পেটও বিছিয়ে রাখেনি। কাজে যদি শেখ হাসিনা দেশে ফিরেন তাকে নিশ্চিত জেলে যেতে হবে। এবং আপনার কি মনে হয় যে এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে গেলে তার আসলে নিরাপদ পরিবেশ আছে কিনা? এবং তিনি তো এখন বিভিন্নভাবেই হোক তিনি এখন সংবাদ সম্মেলনে আসতেছেন, অডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে। দেশে গেলে তো তিনি জেলে যাবেন এবং জেলে গেলে তার সেই সুযোগটাও থাকবে না। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা মনে করতেছে যে দেশে গেলে তাকে সরকার জেলে নিতে পারবে না, তাকে তার কর্মীরা ছিনিয়ে নিবে, এই ধরনের কিছু কি তিনি ভাবতেছেন নাকি? আপনার কি মনে হয় কিনা যে দেশে যাওয়ার মতো পরিবেশ আসলে এখনো তৈরি হয়েছে, ডিসেম্বর পর্যন্ত না, পরিবেশ হবে? না, দেশে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি। আর তার থেকে বড় কথা, আমার নিজস্ব একটা মতামত আছে, সেটা হচ্ছে আমি মনে করি আওয়ামী লীগের স্বার্থে শেখ হাসিনার নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। জেদ করে কোনো আয়োজন না করে বা ওই পরিবেশ তৈরি না করে উনি যদি ডিসেম্বরে চলে যান, আর আমাদের নেতা কর্মীরাও যেটা এখন করেন যে তেলের উপরে তেল, ফরমাইশি ছাড়ার কিছু নাই, তারা তাদের মতামত ব্যক্ত করেন না বা কোন রকম কোনো আলাপ আলোচনায় যেতে চান না, এটাই যদি বিরাজমান থাকে, তাহলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রাণ ঝুঁকির সম্মুখীন হবে এবং প্রাণ নাশের শঙ্কাও থাকবে। সুতরাং ওনার বেঁচে থাকাটা বেশি জরুরি এই লক্ষ কোটি নেতা কর্মীদের জন্য। আমার জায়গাটা পরিষ্কার। তাতে করে অনেক গরু ছাগল আছে আমাদের দলের ভিতরে যারা অনেক কথা আমাকে বলার চেষ্টা করে, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমার জায়গা সহজ। আমার কথা হচ্ছে যে বঙ্গবন্ধুর রক্ত শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী তাকে ভালোবাসে এবং তার গ্রহণযোগ্যতা একেবারে শীর্ষে, এবং আওয়ামী লীগের ঐক্য ধরে রাখার জন্য তাকে প্রয়োজন, এবং বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণেও আওয়ামী লীগকে প্রয়োজন। এই যদি বাস্তবতা হয় তাহলে ওনার সুরক্ষাটাই এক নম্বর। জেদের বসে কোনো পরিকল্পনা ছাড়া, কোনো আয়োজন ছাড়া বাংলাদেশে চলে যাওয়াটা একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না। আর যদি উনি কোনো আয়োজন করে ফেলতে পারেন তাহলে তো কোনো কথা নেই, উনি বলেছেন দেশে আসবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে শেখ হাসিনার অনেক মানে সমালোচনা আছে, অবশ্যই তো আছে, কিন্তু একটা গুণ ছিল যে উনি খুব মিডিয়া ফ্রেন্ডলি ছিলেন, উনি মিডিয়াতে কথা বলতেন। কিন্তু 2 বছর হয়ে গেল এখনো আমরা জনসম্মুখে চেহারা দেখলাম না। আপনার কি মনে হয়, মানে উনি কি ধার্মিক হয়ে গিয়েছেন যে উনি পর্দা করতেছেন এরকম কিছু, নাহলে আমরা কেন চেহারা দেখতে পাচ্ছি না? আরে না, এসব কি সস্তা কথা বলেন, আশ্চর্য কথা। এটা ওনার নিরাপত্তার জন্য হয়তো ভারত সরকার ওনাকে একটা প্যারামিটার দিয়েছে যে আপনি চেহারা দেখাতে পারবেন না, কোথায় আছেন সেটা দেখানো যাবে না, তাহলে আপনার প্রাণের না এখন না অবশ্যই আপনার সঙ্গে একমত, কিন্তু সংবাদ সম্মেলনটা পুরোটা আপনিও দেখেছেন, আমিও পুরোটা না দেখতে পারলেও আমি লাস্টে দিয়ে দেখেছি। শেখ হাসিনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করবেন তখন খোদ অনুষ্ঠানের পরিচালক সহ সজীব ওয়াজেদ জয়ও কিন্তু শিওর ছিলেন না যে শেখ হাসিনা প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা। শেখ হাসিনা প্রথম প্রশ্ন উত্তর দিয়েছেন, তারপরে 2টা সজীব ওয়াজেদ জয় দিয়েছেন এবং সজীব ওয়াজেদ জয় বলতেছেন যে আমি ঠিক শিওর না, আমার মায়ের প্রশ্ন উত্তর দিবেন না। শেখ হাসিনা বলছেন পারবো। একটা হেজিটেশন যে আসলে শেখ হাসিনা কথা বলতে পারবেন কি পারবেন না। তাহলে এরকম কেন? যদি ভারত সরকার সম্মানের সহিত তাকে আশ্রয় দিয়ে থাকে, তাহলে উনি কেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে এত হেজিটেশন ফিল করতেছেন? শুনেন, ওই গরু গাধাদের উদ্দেশ্য করে একটা কথা বলি। শারমিন চৌধুরীর টকশোতে আমি এই কথাটাই বলেছিলাম, সেটা হচ্ছে জনাব শশী থারুর, যিনি ভারতের কংগ্রেস থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য, সারা পৃথিবীর মানুষ তাকে এক নামে চেনে। তিনি ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি। তার সভাপতিত্বে 15তম যে সভা হয়েছে, সেখানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক অ্যাক্টিভিটি নিয়ে তাদের কিছু দ্বিমতের জায়গা তৈরি হয়েছিল। সেই জায়গার থেকে স্বাভাবিকভাবেই ভারতের সরকারও তো আনুষ্ঠানিকভাবে উনি সরাসরি কথা বলবেন বা বলতে পারেন এইসব ব্যাপারে কোনো সম্মতি দিচ্ছেন না। সেই জায়গার থেকে কেউই আসলে শিওর ছিল না যে উনি কোন ফরম্যাটে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এখন আমি আবারও বলছি যে আমি খুবই আনন্দিত যে তিনি সাহস করে লাইভ অ্যাপিয়ারেন্স দিয়েছেন, চেহারা না দেখাক, তাও তো এটা একটা এক ধাপ আমরা আগালাম রেকর্ডেড বক্তব্যের থেকে লাইভে। কোনো সন্দেহ নাই দিয়েছেন, এক ধাপ এগোলাম। কিন্তু ওই যে আপনি কথাটা বললেন যে চোখে তো যা ধরা পড়ে তা তো আর আপনি যতই চিল্লাচিল্লি গায়ের জোর কুস্তি করেন, মানে কুস্তিবিদ হন না কেন, আপনি পরিবর্তন করতে পারবেন না। তার মানে ওই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিল তারাও শিওর ছিলেন না যে কোন ফরম্যাটে কিভাবে তিনি সংযুক্ত হবেন। এখন এই গান্ডুদেরকে বুঝাবেন কিভাবে? আমি তো এই শব্দগুলো সাধারণত ব্যবহার করি না, কিন্তু আমি ত্যক্ত বিরক্ত।
এই গান্ডুগুলো যদি একটু সহযোগিতা করত, যদি সত্য কথাগুলাকে তুলে ধরতো, তাইলে তো আওয়ামী লীগের এই সংকটাপন্ন অবস্থার পরিবর্তন আরো আগে হইতো। মানে প্রবলেম হচ্ছে যে মানে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ তো এখন আর এই আওয়ামী লীগ নাই। এখানে কোনো তর্ক বিতর্ক, কোনো মতামত দেওয়া নেওয়া আলাপ করার কোনো সুযোগ নাই। আমি যখন বাংলাদেশে থাকতাম আর আওয়ামী লীগ যদি এখন কোনো সংকটে না থাকতো, আর আমি যদি কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে একটা কথা বলতাম, এই গান্ডুগুলো আমাকে পিটাই মেরে ফেলত। এই ভয় দেখানো ছাড়া আর এই হুমকি দেখানো ছাড়া, হুমকি দেওয়া ছাড়া, আর আপনার কি বলে মানুষের গোপন ভিডিও, মানুষের গোপন অডিও এগুলো ছাইড়া দেওয়া ছাড়া আর কিছুতে 17 বছর এই গান্ডুগুলা করে নাই, যার জন্য দলের আজকে এই অবস্থা। এটা রিয়েলিটি। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার লাইভ প্রেস কনফারেন্স হচ্ছে, বিশ্বাস করেন সেখানে যেই পরিমাণ কমেন্ট সেকশনে গালিগালাজ, হ্যাঁ, এবং ওখানে কিছু বুদ্ধিমান লোক বলতেছে যে ভাই আপনারা যারা নেত্রীকে ভালোবাসেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, আপনারা জামাত শিবিরের লোকজন যাই বলুক ওদের কথায় কোনো সাড়া দিবেন না, আপনারা আপনাদের কমেন্ট করুন। এই কাণ্ডগুলো কি কথা বুঝে? এই গাধার পাল, এই ছাগলের পাল কি কিছু বুঝে? একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, সারা পৃথিবীর মানুষ দেখতেছে, সেখানে এই আমার দলের সহযোদ্ধাগুলা কিছু না বুঝে এই বিএনপি জামাতের যে ফাঁদ, সেই ফাঁদের ভিতরে পা দিল। গালায় গালাজ কইরা ওই অনুষ্ঠান, বিশ্বাস করেন কোন অপরিণত বয়সের ছেলে বা মেয়ে যদি দেখে, এটা তাদের জন্য ক্ষতিকারক ব্যাপার হবে। কিন্তু আমির আশেক রহমান এই কথা বললে এই গান্ডুগুলা, এই বলদগুলা, এদেরকে আর নিয়ন্ত্রণ করা যায় না ভাই। মানে বিবেক, ভব্যতা, সভ্যতা, বুদ্ধি, মেধা, কোনো কিছু কোনো মূল্য নাই। আওয়ামী লীগের লোকগুলো, সরি আপনার হয়তো মন খারাপ হতে পারে শুনলে, আওয়ামী লীগের লোকগুলো কেমন জানি খুব ভায়োলেন্ট। মানে ওরা এই দেখে দিব দেশে আইতেছি তো তারপর দেখাবো কি খবর আছে, অনেকদিন ধরে তো ডিল করতেছি, মানে খুবই ভায়োলেন্ট। না না, আওয়ামী লীগের লোক ভায়োলেন্ট হবে কেন? আওয়ামী লীগের লোক তো তাজউদ্দিন সাহেব, সৈয়দ নজরুল ইসলাম সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান সাহেব, আওয়ামী লীগের লোক জলিল সাহেব, আওয়ামী লীগের লোক সৈয়দ আশরাফ সাহেব, আওয়ামী লীগের লোক তোফায়েল আহমেদ সাহেব। তারা ভায়োলেন্ট হবে কিসের জন্য? বাংলাদেশের অনেক ভালো কাজের সাথে আওয়ামী লীগের লোকদের একদম ওতপ্রোত ভাবে জড়িত। এটা হচ্ছে নতুন, শুনেন, সেই আওয়ামী লীগ তো আর নাই। শেখ হাসিনা নিজে বলতেছে কি যে আছে তো নেত্রী, আপনি যেরকম দয়ালু আমরাও সেইভাবে দয়ালু ছিলাম। আর দয়ালু হবে না, আর না, আমি সব জি দয়ালু নেত্রী, করে দিয়েছি। জি নেত্রী, ইনশাআল্লাহ। মানে এখানে বলতেছে আর কি যে আলতাফ হোসেন চৌধুরীর বাড়ি ভাঙচুর করার জন্য তো শেখ হাসিনা নিজেই তো এই সবুজ কানি দিচ্ছেন। এই জন্য বললাম আর কি যে আগের সেটা তো নাই। যদিও এটা আমাদের, আপনার একটু মাইকটা আনমিউট করতে হবে, মাইক্রোফোনটা আনমিউট করতে হবে প্লিজ। তো সমস্যা হচ্ছে যে হ্যাঁ, এই বক্তব্যটা আমি শুনেছি এবং এটা নিয়ে আমি অন্যান্য টকশোতেও আলাপ করেছি। আমরা বাংলাদেশে ফিরতে চাই, নেত্রীর নিরাপত্তা চাই, নেত্রীর সফলতা চাই, আওয়ামী লীগের সফলতা চাই, সবচেয়ে বড় কথা বাংলাদেশের সফলতা চাই। এখন বিমান বাহিনী একটা অনস্বীকার্য প্রধান সামরিক সংস্থা বাংলাদেশের, সেটার সাবেক প্রধানের বাড়ি যে কারণে হোক আপনি যদি ভেঙে দেওয়ার কথা বলেন, স্বাভাবিকভাবে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তা যারা 5ই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের বিরুদ্ধে ছিল, তারাও তখন সোচ্চার হয়ে যায়, সতর্ক হয়ে যায় এবং একটা পয়েন্ট অফ নো রিটার্ন তৈরি হয়। এটা গেল এক। আর 2 নাম্বার হচ্ছে যে, আমি যদি ভুল না করে থাকি, আমার মনে হয় সূরা মাইদা কোরআন শরীফের 5 নাম্বার সূরা, সেখানকার মনে হয় 45 নাম্বার আয়াত হতে পারে। সেখানে এই মানে আপনার ওবায়দুল কাদের সাহেব যে কথা বলেছিল না, যে চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, এই ধরনের কথাটা ইরশাদ করা আছে, কিন্তু সেটা তো প্রতিশোধ নেওয়ার জন্য নয়। সেটা বলা আছে ইসলামিক যে বিচারিক ব্যবস্থায়, সেখানে কোনো আক্রান্ত ব্যক্তি তার সন্তানকে যদি হত্যা করা হয়, তাহলে যিনি হত্যা করবেন তার হত্যার বিনিময়ে হত্যার বিচারটা হবে। যদি আপনার চোখ কেউ তুলে ফেলে, তাহলে এর যে বিচার, সেই বিচারিক প্রক্রিয়ায় আরবিতে একজন বিচারককে বলে কাদি, তার বিচারে আসবে চোখের বদলে চোখ। এবং ঠিক একইভাবে ওই আয়াতের শেষে বলা আছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাকারীদেরকে অনেক বেশি পছন্দ করেন, হ্যাঁ, এবং তাদেরকে মাগফিরাত করেন। এখন কি জানি ভাই কি হইতেছে, মানে
রাজনীতি করতে গেলে ভায়োলেন্স হয়, সংঘর্ষ হয়, কিন্তু এখন আমরা যদি নিজেরাই নির্দেশ দিতে থাকি এগুলা করার, তাহলে আজকের সংবাদ সম্মেলনের পারপাসটা কি? কারণ যারা ওখানে আসছে এটা তো ঠিকই, সারা পৃথিবীর বড় বড় সংবাদ সংস্থাগুলোর প্রতিনিধিরাই সেখানে উপস্থিত ছিলেন। তাদের কাছে যদি আমাদের শত্রুরা আবার এইসব রেকর্ডিং পাঠানো শুরু করে, তখন তো আমাদের যে বক্তব্য সেটার গ্রহণযোগ্যতার কিছুটা হলেও ম্রিয়মাণ বা ম্লান হয়ে যায়। প্রবলেম হচ্ছে যে আপনি যদি নির্মোহ কথা বলতে চান, ভালো কথা বলতে চান, তাহলে আমাকে নিজেকে আক্রান্ত হওয়া লাগে। আমি আক্রান্ত হচ্ছি কিছুটা, শারীরিকভাবে না হলেও। তারা তো বুঝে হোক না বুঝে হোক মনে করতেছে বিরাট বড় সার্ভিস দিচ্ছে দলকে, বাট এভাবে আসলে ভালো ফলাফল আশা করা যায় না। মানে দেশটাই না থাকলে আসলে কিসের জন্য রাজনীতি করবেন ঠিক বুঝে পাচ্ছি না। জি, সাকিব আল হাসান বাংলাদেশের সেরা অলরাউন্ডার, কোনো সন্দেহ নাই। তিনি এই অনুষ্ঠানে ছিলেন, আমরা দেখেছি। প্রথমে বলা হয়েছে যে তিনি যেহেতু খেলাধুলায় ব্যস্ত আছেন, একটা রেকর্ডেড অডিও পাঠাবেন, এবং সেই অডিওটা কিছুক্ষণ চলার পরে বন্ধ করে দেওয়া হলো। এবং সেই অডিওতে তিনি কিছু কথা বলেছেন যেটা হয়তো আওয়ামী লীগ মনে করেছেন যে আওয়ামী লীগের সেন্টিমেন্টের বিরুদ্ধে, যে এরকম। পরে আমরা আবার দেখেছি তাকে লাইভে। তো সব মিলিয়ে আসলে আপনি কি মনে করেন যে কেন তার অডিওটা মাঝপথে বন্ধ করে দেওয়া হলো? আমার মনে হয় সাকিব আল হাসানের যে বক্তব্যটা আমি পরে শুনেছি আওয়ামী লীগের পেজে, খুবই সার্বজনীন একটা বক্তব্য, খুব ভালো একটা বক্তব্য, খুব মার্জিত বক্তব্য, এবং বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের সত্য, বাংলাদেশে যা হচ্ছে সবকিছুকে মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে নতুন প্রজন্মের আইকন সাকিব আল হাসান একজন ভালো ক্রিকেটার, একজন ভালো স্পোর্টসম্যান হিসেবে দেশের প্রতি তার যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে সে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, ছাত্র জনতার অনেকের যে আত্মাহুতি, তারা আহত হয়েছেন, পাশাপাশি পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছে, সবকিছুকে মিলিয়ে খুব ব্যালেন্সড একটা বক্তব্য দিয়েছে। আমার মনে হয় প্রেস কনফারেন্সে একটা তো সাউন্ড সিস্টেম খুব ভালো ছিল না, আর দ্বিতীয়ত আমি যা দেখেছি আমার মনে হয় বাচ্চা ছেলেটা যে আসলে এটা নিয়ন্ত্রণ করছিল সে বোধহয় একটু ভয় পেয়ে বন্ধ করে দিল কিনা। যে মানে হয় কি, অনেক সময় মানুষ সার্বজনীন বক্তব্য বুঝতে পারে না, অনেক সময় মানুষ সার্বজনীন গ্রহণযোগ্য বক্তব্য বুঝতে পারে না। মানে আমরা তো অন্ধ আওয়ামী লীগার হয়ে যাই, তো তখন হয় যে আমরা চাই সবকিছু আমাদের মতো করেই বলা হলো। তো সেই জায়গাটাতে হয়তো বা সে ভালো করতে গিয়ে বন্ধ করে দিয়েছিল, বাট আমার মনে হয় ওই অনুষ্ঠানে বক্তব্য চালানো উচিত। সাকিব আল হাসান একটু আওয়ামী লীগের মানে ক্ষমা চাওয়া উচিত, বা আওয়ামী লীগের অনেক দোষ ছিল, এরকম একটা টোন ছিল তার বক্তব্যে, ঠিক এই কারণে আসলে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। মানে সাকিব আল হাসানের বক্তব্যের সবচেয়ে বড় শক্তিটা ছিল যে সে ঐক্যের আহ্বান জানাচ্ছে। তো ঐক্যের আহ্বান জানালে তো আর আপনি মারপিট করতে পারছেন না। ঐক্যের আহ্বান তো আপনিও জানান সব সময়। আমি জানাই, এই জন্য আমি দোষী, আমি দায়ী। আমার বাড়ি ঘর তো পুড়িয়ে দিছে, আমি কি এখন প্রতিশোধ নেওয়ার জন্য বসে আছি? হ্যাঁ, আমি কি এখন আমার বাড়ি ঘর যদি 50টা লোক পুড়ায় থাকে, আমি কি 50টা লোকের বাড়ি গিয়ে পুরাবো? মানে তুমি কুকুর, তুমি আমাকে কামড়াইছো, আসো আমিও তোমার কামড়াই, আমি কি ওই টাইপের লোক? বা সাকিব আল হাসান বা আমাদের কি ওরকম হতে হবে? হ্যাঁ, আমি বলবো যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে যারা যেই ফৌজদারি অপরাধ করছে প্রত্যেকের বিচার হবে। সেটার জন্য আমি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব, সেটার জন্য আমি সর্বোচ্চ প্রতিবাদ, আন্দোলন সবকিছু করতে প্রস্তুত। কিন্তু আমি তো সূরা মাইদার আয়াত ব্যবহার করে বিচারের জায়গায় মানুষকে প্রতিশোধ নেওয়ার বাণী দিতে পারি না। আল্লাহর দেওয়া বাণীকে পরিবর্তন করে ফেলার শক্তি তো আমার নাই, অত দৃষ্টতা আমি করতে যাব না। তো বুঝলাম আমি এমপি না বা মন্ত্রী না, কিন্তু মন্ত্রী হলে কি আপনি পারেন কোরআনের আয়াতকে পরিবর্তন করে মিস ইন্টারপ্রেট করতে? আল্লাহকে আপনার শক্তি দিছে বা ওই অধিকার দিছে? অবশ্যই না। তো ধন্যবাদ আপনাকে। নওফেল, ব্যারিস্টার নওফেল মহিউদ্দিন চৌধুরী সাহেবের সন্তান, তিনিও ছিলেন ওই অনুষ্ঠানে এবং তিনিও বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যটা আপনার কাছে কেমন, যদি সংক্ষেপে একটু বলতেন। না, আজকের বক্তব্য খুব ভালো, খুব সুন্দর, খুব মার্জিত, ঐক্যের কথা বলছে, শান্তির কথা বলছে, বিচারের কথা বলছে। কিন্তু আমি নফেলের বর্তমান বক্তৃতার সাথে আমাদের প্রতিদিনের যে বক্তব্যগুলো আসে, আমাদের নেত্রীর বক্তব্য, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের কোনো মিল খুঁজে পাই নাই। সো আমি আজকের দিনটাকে মনে করতে চাই আওয়ামী লীগের জন্য একটা ঐতিহাসিক দিন। হয়তোবা
বাংলাদেশের রাজনীতির দিকে তাকানোর যে লেন্স তারা ব্যবহার করতো সেখানে হয়তো বা কোনো একটা পরিবর্তন এসেছে। মানে ছোটদের কি এটাকে যদি বলেন যে মানে বড়দের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর ছোটদের সাধারণ সম্পাদক নফেল, এভাবে যদি বলেন মানে একটু স্যাটায়ার করে পলিটিক্যালি, তাহলে বলতে হয় যে এই বক্তব্যের সাথে নিত্যদিনের বক্তব্যের কোনো মিল নাই। কিন্তু সেটাকে আমি ইতিবাচক ভাবে দেখবো। আমি মনে করবো আজকের থেকেই হয়তোবা আমাদের কথা বলা চলনে বলনে একটা পরিবর্তন আমরা দেখবো, যেটা দিয়ে বাংলাদেশের রাজনীতির যে ক্যানভাস, সেই ক্যানভাসে আমরা আমাদের নিজেদের উপস্থিতিকে নিশ্চিত করবো। অনেক ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়, তিনি আজকে সরাসরি ছিলেন এবং তিনি অডিও ভিডিও সবই দেখা গিয়েছে। তিনি তার বক্তব্যের একটা পর্যায়ে বলতেছেন যে ইন্ডিয়া শুড রিয়ালাইজ দ্যাট বাংলাদেশ বিকাম পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে। বাংলাদেশে আইএসএস জঙ্গি আছে, আল কায়দা আছে, হিজবুত তৌহির আছে, আনসারুল বাংলা আছে, এবং এই ভারতকে এখনই হস্তক্ষেপ করা উচিত, এটা খুবই দেরি হয়ে যাওয়ার আগে। তাহলে আমার কথা হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় তিনি ভারতকে আহ্বান জানাচ্ছেন একটা স্বাধীন দেশকে চাপ দেওয়া বা আক্রমণ করা বা যে কারণেই হোক একটা হস্তক্ষেপ করার, এবং সেই দল আওয়ামী লীগ যেটা কিনা বাংলাদেশি দল, এটা কি আসলে একটা রাষ্ট্রদ্রোহিতা কিনা? ওইভাবে না, মানে আমি ব্যাপারটাকে অন্যভাবে বলবো। সেটা হচ্ছে যে আমরা তো যখন যে বক্তব্য দিব আমাদেরকে বুঝতে হবে যে যাকে আমরা বন্ধু হিসেবে চাই, তাকে যদি আমি বলি যে আমি তোমাকে বন্ধু হিসেবে চাই, আর বন্ধু হিসেবে চাওয়ার সময় আমি যদি বলি তোমার অন্য বন্ধু আবার ভালো না, তাকে আমি বন্ধু হিসেবে চাই না, তাহলে যাকে আপনি বন্ধু হিসেবে চাচ্ছেন সে তো ইন্টারেস্টেড নাও হতে পারে। তো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতাও তো প্রয়োজন। এখন বর্তমান প্রেক্ষিতে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধকে যদি কেন্দ্র করে আপনি তাকান, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে, একটু শেষ করি, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে পাকিস্তান। সুতরাং এই প্রেস কনফারেন্সে পাকিস্তানের কথা খুব কি উল্লেখ করার প্রয়োজন ছিল কিনা আমি জানি না। ভারত তো আমাদের বন্ধু, এটা প্রতিষ্ঠিত, সে ঠিক আছে। ভারত আমেরিকার সাথে কাজ করছে, সেটাও ঠিক আছে। কিন্তু মানে আমি মনে করি যে যেটুকু আমাদের প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষিতে সেটুকুই আমাদের বলা দরকার। শেখ হাসিনা কিন্তু এই প্রথম আমেরিকাকে দায়ী করেননি, এর আগে অনেকবার বলেছেন যে আমেরিকা আমাকে সরিয়েছে, এবার কিন্তু আমেরিকার তিনি কথা উল্লেখ করেননি। শিওর, এটা তো একটা প্রক্রিয়া, আরো কয়েকবার বলবেন, তারপর আস্তে আস্তে না ঠিক হবে, এভাবে না বরফ গলে নিশ্চয়ই। কিন্তু ঠিক একইভাবে আমেরিকার যারা বন্ধু, আমি কোনো নাম ধরে বলতে চাই না, তাদের কাউকে যদি আপনি আবার বেশি বিচার করা শুরু করেন, তাহলে আমেরিকাকে আপনি কাছে পাবেন না। কিন্তু জনাব রাশেক, অনেকে অভিযোগ করেন যে ক্ষমতার 15 বছরে আওয়ামী লীগ শুধু ইসলামিক দাড়ি টুপিওয়ালা লোকদেরকে জঙ্গি সাজিয়ে ক্রসফায়ারে হত্যা করে অনেক কিছু করেছে, যে শেখ হাসিনা চলে গেলে বাংলাদেশ জঙ্গিবাদ হয়ে যাবে। সেই একই জঙ্গি কার্ড, সেই একই জঙ্গি আল কায়দা, তারপরে আইএসএস, এর বিভিন্ন এগুলো নিয়ে এখনো আবার আজকেও ভারতকে বলতেছে হস্তক্ষেপ করার জন্য। মানে এগুলো করে আওয়ামী লীগ কতটুকু যেতে পারবে? এতে তো দেশের মানুষকে আরো ক্ষিপ্ত করে তোলে যে আপনি আপনার নিজের দেশের মানুষকে বলতেছেন জঙ্গি। 17 বছরের জঙ্গি কমে নেই, 17 বছরের আওয়ামী লীগের শাসনের জঙ্গি বেড়েছে। জঙ্গি কি আসলে আছে বাংলাদেশে? এই মানে এই সরকারের উপদেষ্টা বলতেছে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে নাই। আমাকে একটু শেষ করতে দেন। যেমন একটা শিশু একদিনে ভূমিষ্ঠ হয় না পৃথিবীতে, তার মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখতে 10 মাস 10 দিন সময় লেগে যায়। ঠিক একইভাবে একজন জঙ্গি তার একদিনে তৈরি হয় না। 17 বছর ধরে জঙ্গি তৈরি হয়েছে, প্রক্রিয়া আমরা বন্ধ করতে পারি নাই। কারণ সন্ত্রাস বিরোধী আইন আর সন্ত্রাস বিরোধী বল প্রয়োগ বলেন, আইনের প্রয়োগ দিয়ে এটাকে থামানো যায় না। এটাতে মানুষের মনে একটা পরিবর্তন আনতে হয়, মানুষের মননে একটা পরিবর্তন আনতে হয়, উন্মেষ ঘটাতে হয়। এবং নেলসন ম্যান্ডেলার ভাষায় পলিটিক্যাল উইপেন গুলোর ভিতর সবচেয়ে মোস্ট ইফেক্টিভ পলিটিক্যাল উইপেন টু বিল্ড এম্পায়ার, টু বিল্ড এ স্টেট, টু বিল্ড এ নেশন ইজ এডুকেশন। তো সেই জায়গায় আমরা খুব যে এডুকেশনে সফল হতে পারছি একদম না, এটা আমি দ্যাথিং কনতে বলতে পারি। ওই গান্ডুর দল আমাকে যাই বলুক, যেটা বাস্তব, ওই আমরা তো এডুকেশন সফল হইনি বলেই এত গান্ডু তৈরি হয়েছে, এমনি এমনি না। তো কথা হচ্ছে যে ওই সময় যেমন আমরা গান্ডু শব্দলি তৈরি হয়েছে, শব্দলি আছে গান্ডু। হ্যাঁ আমি আসছি। ওই যেহেতু ওই আপনার জঙ্গি তৈরি করা আমরা বন্ধ করতে পারি নাই বা শ্লথগতির করতে পারিনি অনেক কারণে। আমাদের হেফাজতে ইসলামের সাথে
এত নিবিড় সম্পর্ক, এত মাখামাখি, এবং কমই জননী হতে চাওয়া, বা তাদের তাদের যে ওই ডিগ্রিটাকে কি জানি বলে, তাদের যেটা সর্বোচ্চ মজলিসে শুরা, না না না, যে ডিগ্রি মানে লেখাপড়ার যেই ডিগ্রিটা তারা পায়, যেটাকে আমরা মাস্টার্সদের সমান স্বীকৃতি দিলাম, কামিল আমরা দিয়ে দিলাম। এগুলো অনেক কিছু বিচার করার ব্যাপার আছে, কিন্তু ঠিক একইভাবে এই সময়েও জঙ্গি তৈরি হওয়া বন্ধ হয়নি, হচ্ছে। এবং আমি ভবিষ্যৎবাণী আপনাকে করে দিচ্ছি, এক সময় এই জঙ্গিদের স্রোতে বিএনপির তারেক জিয়া, শেখ হাসিনা, আওয়ামী লীগ, আমরা সব আক্রান্ত হয়ে যাব, এবং সর্বোপরি বাংলাদেশও আক্রান্ত হয়ে যাবে। যদি না, আজকে আপনার অনুষ্ঠানে বলে যাচ্ছি, আওয়ামী লীগ বিএনপি যদি রিকনসাইল না করে, একজন আরেকজনকে মৌলিক কিছু জায়গায় সহযোগিতা না করে, এই বাংলাদেশকে কোনোভাবে আপনি জামাতি ইসলামী, মৌলবাদ এবং জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে পারবেন না। না, এখানে আপনি একটা সুন্দর কথা বললেন যে রিকনসিলিয়েশন দক্ষিণ আফ্রিকাতে হয়েছে, রিকনসিলিয়েশন অনেক জায়গায় হয়েছে, কিন্তু রিকনসিলিয়েশনের মেইন শর্তই হচ্ছে যে দোষ স্বীকার করা, একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন, একটা ফ্যাক্ট ফাইন্ডিং করা, এবং সবাই একমত হওয়া। যে আওয়ামী লীগ এখনো স্বীকারই করে না, আজকে শেখ হাসিনা বলেছেন যে এগুলো পরিকল্পিত, এগুলো জঙ্গি আক্রমণ, প্রফেসর ইউনূস বলেছেন এটা পরিকল্পিত সবকিছু, এবং মানে টোটাল ডিনায়াল। সেখানে রিকনসিলিয়েশনের কোনো সুযোগ আছে কিনা? মিশন সাহেব, মার্ক মাই ওয়ার্ড, কন্টেম্পোরারি হিস্ট্রি অথবা টাইমে the biggest example of reconciliation is the Commonwealth. যেই ইংরেজরা বাংলার মানুষ তথা ভারতবর্ষকে 190 বছর শাসন এবং শোষণ করেছে, যেখানে নীল চাষি থেকে শুরু করে মসলিন যারা উৎপাদনের সাথে জড়িত ছিল, যেখানে বাংলার মানুষের, শ্রমজীবী মানুষ, কৃষকের কত রক্ত মাখা অশ্রু স্নাত ইতিহাস, বইয়ের পরে বই, উপন্যাসের পরে উপন্যাস, ইতিহাসের পরে ইতিহাসের বইয়ে লেখা আছে, তারে একটা সভ্য রিকনসিলিয়েশনের প্রসেসের মধ্যে দিয়ে কমনওয়েলথ বানিয়েছে। আমার যে মনিব ছিল, যে আমার অত্যাচার করলো, নীল চাষ করালো, আমাকে দিয়ে আমার কর্ন নিল, আমাকে আমার 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 মানুষদেরকে অত্যাচারিত করলো, নিষ্পেষিত করলো, তাদের আমি এখন বীর দর্পে কমনওয়েলথের সদস্য হয়ে যায়, রাইট? তার মানে কি, যে রিকনসিলিয়েশনের শুরুটা সবসময় ব্যথার, কিন্তু এটা শেষটা ব্যথার নয়। এখন রিয়েলাইজেশন আসে নাই, আসতে হবে। আমি তো ইতিবাচক মানুষ, আমি আশাবাদী মানুষ। মানে উপলব্ধি বা রিয়েলাইজেশন কি শুধু শেখ হাসিনার একার আসতে হবে, আওয়ামী লীগের একার আসতে হবে, বিএনপির আসতে হবে না? আপনি যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্বিচারে অত্যাচার করলেন, আমি কি মিথ্যা বলছি? করে নেই অত্যাচার? নির্বিচারে করে নাই, বাট করছে। ও, বিচারে করছে? নির্বিচারে করে নাই, নির্বিচারে মানে কি? মানে আপনি কি ম্যাজিস্ট্রেট ডাইকে ওর সামনে সাক্ষী রেখে অত্যাচার করছেন? আপনি যে পূর্ণিমাকে ধর্ষণ করছেন, আপনি কি কোনো বিচারককে দাঁড়া করায় বলছেন যে এর শাস্তি হচ্ছে একে আমি ধর্ষণ করব? 2001 থেকে 2006 সালে 21 আগস্টের গ্রেনেড হামলা যে হয়েছে, এটাতে সরকারের দায় নাই? এটা কি কোনো বিচারকের কাছ থেকে সার্টিফিকেট এনে গ্রেনেড ফুটাইছেন? ওখানে যে 22 জন লোক মারা গেল, আইবি রহমান যে মারা গেল, এত লোকের শরীরে যে শ্র্যাপনেল, এটা নির্বিচারে না। রিয়েলাইজেশন দুই দিকে হতে হবে। আমি বলছি, তারেক জিয়া সাহেবকে যদি বারবার বিএনপির নেতা থাকতে হয়, বাংলাদেশের নেতা থাকতে হয়, প্রধানমন্ত্রী হতে হয়, নেত্রীকে যদি আওয়ামী লীগের সভানেত্রী থাকতে হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হয়, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির একটা রিকনসিলিয়েশন প্রয়োজন। এর মানে এই নয় যে দুটি দলের রাজনৈতিক একেবারে তাবেদার হয়ে যাবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, এইসব জায়গায় যদি ব্যবধান তারা কমাইতে না পারে, তাহলে যেই জঙ্গিবাদের কথা আমরা আজকে বলি, যেটা আমি নির্মোহভাবে স্বীকার করি, আজকে তৈরি হয় নাই। 1 বছরে জঙ্গিবাদ তৈরি হইতে পারে না, 2 বছরে জঙ্গিবাদ তৈরি হতে পারে না, বহু বছর ধরে তৈরি হয়েছে এবং বাড়ছে। এর হাত থেকে আপনি বাংলাদেশের অনাগত যে ভবিষ্যৎ প্রজন্ম এবং বর্তমান যে নতুন প্রজন্ম, তাদের কাউকে রক্ষা করতে পারবেন না। এটাই রিয়ালিটি। আমি আজকে নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিলের একটা বক্তব্য শুনতেছিলাম একটা অনুষ্ঠানে। তিনি বলছেন যে এই যে কি একটা বলেন না, কি আওয়ামী লীগ, যে
রিফাইন্ড আওয়ামী লীগ। শুনেন শুনেন, নেত্র নিউজ বাদ দেন, রিফাইন্ড আওয়ামী লীগ, কোন রিফাইন্ড আওয়ামী লীগ বলে কোনো জিনিস নাই। না না, আমি আমি তো বলতেছি, একটু শুনুন না ভাই, একটু শুনেন। তিনি বলতেছেন যে যেই কয়দিন শেখ হাসিনা বেঁচে আছেন সেই কয়দিন কোনো রিফাইন্ড আওয়ামী লীগ আসবে না, আর শেখ হাসিনা মারা গেলে আওয়ামী লীগই থাকবে না। জি বলুন। রিফাইন্ড আওয়ামী লীগের কোনো আলাপই এখানে নাই। আপনার অনুষ্ঠানের মাধ্যমে শুধু একটাই বিনীত আহ্বান জানাবো, জি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে একটাই বিনীত আহ্বান, আপনার দলে যারা ডিসকোর্স করতে চায়, আপনার দলে যারা আলাপ করতে চায়, তাদের মতামতের প্রকাশ ঘটাতে চায়, তারা বিভিন্ন রকম প্রেসক্রিপশন দিতে চায়, তাদের বুদ্ধিকে প্রয়োগ করে তারা তাদের উপদেশ দিতে চায়, তারা যাতে নির্ভয়ে আপনাকে উপদেশ পরামর্শ দিতে পারে সেই পরিবেশ আপনি জারি করুন। তাছাড়া ক্ষমতায় যাওয়া বড় কথা না, বাংলাদেশ বাঁচবে না তাছাড়া। ওকে, ঠিক একইভাবে তারেক জিয়া যেহেতু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশের নাগরিক, তাকেও আমি বলি, যদি বাংলাদেশকে বাঁচাতে চান এবং আপনার পরিবারের যে লেগেসি, আপনার বাবা রাষ্ট্রপতি ছিল, মা প্রধানমন্ত্রী ছিলেন, আপনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, এই লেগেসি যদি টিকিয়ে রাখতে হয়, আপনার দলে যারা পলিটিক্যাল ডিসকোর্স বা ডিবেট করতে চায়, আপনার দলের লোক তাদেরকে গালিগালাজ করবে, মারবে, এই ভয় থেকে মুক্ত করে তারা যাতে প্রাণ খুলে আপনার সাথে পরামর্শ দিতে পারে, আলাপ করতে পারে, এই সুযোগ করেন। যদি না করেন তাহলে শুনে রাখেন, আওয়ামী লীগ বিএনপি দুই দলেরই বাংলাদেশ, কারো একার না, এটা বাপের সম্পত্তি না, বাংলাদেশ সকলের। দলমত নির্বিশেষে এই দেশ নিশ্চিহ্ন হয়ে যাবে। ইউ রাইট ইট ফ্রম মি। জি, বাট আমি যতটুকু জানি যে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন আসলে এটা কখনোই সম্ভব না, এটা আমি তো আপনাকে বললাম যে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের টোটালি পক্ষপাতী, এবং আমার কাছে জয় ভাইয়ের কথা শুনলে মনে হয় যে ওনার ভিতরে রিকনসিলিয়েশন করার একটা ইচ্ছা আছে। ওনার সাথে আমার বেশ কিছুদিন আগে, আমার কাছে কথা শেষ করতে দেন, ওনার সাথে আমার বেশ কিছুদিন আগে একেবারে সরাসরি দেখা হয়েছে, অনেকক্ষণ কথা হয়েছে। আমার কাছে মনে হয়েছে তিনি রিকনসিলিয়েশন এ বিশ্বাস করেন। হ্যাঁ, এবং আমি তার বিএনপি করি নাই, বিএনপি জানি না, বিএনপির কোনো নেতা ওইভাবে চিনি না, সুতরাং ওদের কি ইচ্ছা আছে আমি জানি না। তবে এতটুকু আমি জানি যে দুটি দলে যথেষ্ট শিক্ষিত, মার্জিত, বুদ্ধিদীপ্ত লোকজন আছে, দুটি দলেই বাংলাদেশকে ভালোবাসার মতো মানুষ আছে, এবং এই কথা যদি সত্য হয় তাহলে দুটি দলেই রিকনসিলিয়েশনে বিশ্বাস করা মানুষও আছে। দেখা যাক কি হয়। কিন্তু সজীব ভট্টাচার্যের কথা আপনি বলতেছেন যে তিনি আসলে চান, কিন্তু তার একটা বক্তব্য আমি বলতেই চাই। তিনি বললেন যে তিনি ঠিক শিউর না কত পুলিশ মারা গেছে, কিন্তু অনেক পুলিশ মারা গিয়েছে। বাট তার মা শেখ হাসিনা বলতেছেন যে 3000-এর উপরে পুলিশ মারা গেছে। কাজে এই যে পুলিশের মৃত্যু নিয়ে এই ধরনের বিভক্তি কেন? যদি সরকার ঘোষিত 44 জন পুলিশের বেশি একজন পুলিশ মারা গিয়ে থাকে, তাহলে তার একটা তালিকা কেন আমরা পাইলাম না? হ্যাঁ, অবশ্যই এটা আমার মনেও প্রশ্ন জেগেছে, কিন্তু আমি এটাও বুঝি যে প্রজন্ম থেকে প্রজন্মে কথা তো সবসময় একরকম হবে না। হ্যাঁ, আপনার তিতুমির যেভাবে সংগ্রাম আন্দোলন করতো, বা ক্ষুদিরাম যেভাবে সংগ্রাম আন্দোলন করতো, বা ভগৎ সিং যেভাবে করতো, গান্ধীজির আন্দোলন তো একরকম না, কিন্তু সবাই একটা স্বাধীন ভারত চেয়েছিল। আবার একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে বাংলাদেশকে স্বাধীন বা যেভাবে চেয়েছিলেন, তার চাওয়া আর মৌলানা ভাসানীর চাওয়া তো একরকম নয়। কিন্তু মৌলানা ভাসানী বাংলাদেশকে ভালোবাসতেন না, সেটা তো সত্য না। সুতরাং সজীব ওয়াজেদ জয় ভাই বিদেশে পড়ালেখা করেছেন, তিনি একটা ডিফারেন্ট প্রজন্মের মানুষ, তার একটা নিজের বিবেক বুদ্ধি, একটা নিজের পর্যালোচনা করার শক্তি আছে। সেই জায়গা থেকে তার বক্তব্য একদম তার মার বক্তব্যের সাথে 16 আনা 100% আইডেন্টিক্যাল হবে, এই ধরনের কোনো প্লেজ বা প্রতিশ্রুতি দিয়ে তো আর মানুষ নামে নেই। তবে হ্যাঁ, আপনার কথা ঠিক যে যদি আমরা দাবি করি যে এতজন পুলিশ মারা গেছে, তাহলে সেই পুলিশের তালিকাটা প্রস্তুত করা আমাদের দায়িত্ব। নাই কেন সেই প্রশ্নে না যেয়ে বলতে হবে যে এই তথ্য হারিয়ে যাওয়ার আগে 3000 পুলিশ যাদেরকে হত্যা করা হয়েছে সেই তালিকা আমাদেরকে প্রণয়ন করতে হবে। ঠিক একইভাবে 5ই আগস্টে যখন আমরা দাবি করি যে 1400 মানুষ হত্যা শিকার হয়েছে, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, সেই 1400-রও সঠিক তালিকা তৈরি করাটা দায়িত্ব। এখন এই দায়িত্বে আওয়ামী লীগও খুব ভালো করেছে আমি বলবো না, এই দায়িত্বে ওই যারা আমাদেরকে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছে, তারাও যে খুব ভালো কাজ করেছে এটা বলবো না। তবে এতটুকু দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি
যে এনসিপি এবং এরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে খোয়াব দেখায় বাংলাদেশের মানুষকে দিয়ে এসব করিয়েছে, তারা যে প্রতারক এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা অন্যায় করি নাই, আমরা ভুল করি নাই সেটা বলি না, কিন্তু ওরা যে প্রতারক এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। জি, সজীব বলতেছে যে 800 মানুষ মারা গেছে, কিন্তু জাতিসংঘ বলতেছে 1400, আমরা উকিল পাঠিয়ে জাতিসংঘ বলতেছে না আমরা যা বলছি তাই ঠিক, তারা কোনো এভিডেন্স দেয় নাই। বাট সজীব জয় তিনি তাকে সাংবাদিক প্রশ্ন করেছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা। তখন সজীব জয় বলতেছেন যে 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 আমাদেরও তো অনেক লোক মারা গেছে। তাহলে তিনি ইংলিশে বলেছেন, ইফ ওয়ান সাইডেড কিলিং ইজ লিগেল দেন অ্যানাদার সাইড অফ কিলিং ইজ ইলিগেল, দেন এটা কেমন কথা? যদি ওদের বিচার, যদি এই যে পুলিশ মারা গেল, আমাদের লোক মারা গেল, যদি এর জন্য তারা ক্ষমা চায় তাহলে আমরাও ক্ষমা চাবো। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়ে নাই, এজন্য যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে যেই দল পরাজিত হয়, তাহলে সেই দল যদি পরাজিত হতে গিয়ে হত্যাকাণ্ডের শিকারও হয়, তো তার কি বিচার হয়? পাকিস্তানিদেরকে হত্যা করার কারণে কি মুক্তিযোদ্ধাদের বিচার হয়েছে? এবং তাকে রাজনৈতিক অধিকারও দেওয়া হবে কেন? কারণ এখানে তো রক্তপাতের মাধ্যমে আপনি বিদায় নিয়েছেন। এখন এই যে সজীব জয় বলতেছে, তিনি এই কথা তিনি দুইবার বলেছেন, প্রথম একবার ভাষণে, দ্বিতীয়বার সাংবাদিকদের প্রশ্নের জবাবে, যে যদি যদি আমাদের শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ যে হত্যা করেছে এই 1400 লোকজন, যদি এটার বিচার হয়, তাহলে ওই সময় যে পুলিশ খুন হয়েছে এবং আওয়ামী লীগের খুন হয়েছে এবং 5 তারিখের পরে খুন হয়েছে, ওগুলোর বিচারও হতে হবে। তো আপনি বিষয়টা কিভাবে দেখছেন? আচ্ছা, ভীষণ ভাই, প্রথম কথা হচ্ছে যে আমাকে তো এসব বলে আপনি খুব সুবিধা করতে পারবেন না। এটার কারণ হচ্ছে আমি এভাবে কথাটা বলতে চাই। আপনি কি ভারতের পাঞ্জাবের জালিয়ানবাগের ম্যাসাকারের কথা শুনেছেন? শুনেছি, বাট অবশ্যই আপনার মতো অত ডিটেইলস জানি না। আচ্ছা, যখন ইংরেজরা তাদের ঔপনিবেশিক শক্তির একেবারে শিখছে এবং যখন গান্ধীজি ভারতের সমগ্র ভারতের স্বাধীনতা নিয়ে আন্দোলন করছেন, সেই সময় জেনারেল ডায়ার, আমি যে ভুল না করে থাকি, জেনারেল ডায়ার নামে একজন ব্রিটিশ শ্বেতাঙ্গ জেনারেল, 1 স্টার জেনারেল, ব্রিগেডিয়ার ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার মোস্ট লাইকলি, তিনি 1154 রাউন্ড গুলি করেছিলেন জালিয়ানবাগে, এবং 1154 রাউন্ড গুলি করার মধ্যে দিয়ে তিনি ছোট বাচ্চা থেকে শুরু করে পরিণত বয়স, বৃদ্ধ, আবাল, বৃদ্ধ বনিতা, সকল শ্রেণীর মানুষ হত্যা করেছেন। তাকে ব্রিটিশ মিলিটারির কোর্ট মার্শালে ডেকে নিয়ে জিজ্ঞাসা করা হলো যে তুমি গুলি করলে কেন? সে বলল যে আমি মনে করলাম যে এই প্রতিবাদকে দমন করার জন্য গুলি করা প্রয়োজন ছিল, কারণ তারা বিপজ্জনক। তখন তাকে ওই কোর্টের যারা বিচারক তারাই জিজ্ঞেস করতেছে, সেখানে শিশু সন্তান যে প্রতিবাদে ছিল তাকে দেখে কি তোমার বিপজ্জনক মনে হলো? সে চুপ করে ছিল। তাকে জিজ্ঞাসা করলো তুমি 1154 রাউন্ড, কথাটা বুঝেন, আজ থেকে 80 বছর আগে 1154 রাউন্ড ফায়ার করার মতো অস্ত্র মানে কি ধরনের অস্ত্র? সবচেয়ে সর্বোচ্চ অস্ত্র, ট্যাঙ্কের উপরে মাউন্টেড মেশিন গান সে ইউজ করলো। বললো তুমি যে গুলি করলা, তাহলে গুলি করার পরে ওরা যখন নিবৃত হয়ে গেল ওদের প্রতিবাদ থেকে, তখন তাদেরকে সাহায্য করার জন্য তুমি কি করেছো? ওখানে কি অ্যাম্বুলেন্স ছিল? ওখানে কি ডাক্তার ছিল? সে উত্তর দিতে পারে নাই। And General Dyer was punished. তার মানে হলো, আপনি ক্ষমতায় থাকেন বা না থাকেন, আপনি বিজিত অথবা জয়ী বা পরাজিত, কিছু যায় আসে না, আপনি হত্যা করলে আপনার হত্যার বিচার হতে হবে। এবং আজকে সাকিব আল হাসানের বক্তব্যে একটা জিনিস আমি খুব ভালো খুঁজে পাই, সে দুই পক্ষের হতাহতের কথাই স্বীকৃতি দিয়েছে, স্বীকার করেছে, এবং দুই পক্ষের এই যে বিচার, এই যে মৃত্যু, তাতে যে একটা মায়ের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, একটা পরিবারের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এটা সে অনুধাবন করছে। এটাকে আমি অ্যাটলিস্ট একজন বিবেকবান মানুষ হিসাবে ওয়েলকাম করি। এটার জন্য আওয়ামী লীগ হওয়া লাগে না, বিএনপি হওয়া লাগে না, জামাত হওয়া লাগে না, জাতীয় পার্টি হওয়া লাগে না। সুতরাং বিচার দুই পক্ষের হতে হবে। আপনি হারছেন বলে আপনি মরে গেছেন, আপনার বিচার হবে না, এটা কোন কথা? আপনি জানেন আজকে পাকিস্তানের এই অবস্থা কেন? না, তাহলে কি আমাদের মুক্তিযোদ্ধাদের বিচার হওয়া উচিত, কারণ পাকিস্তানিদেরকে পরাজিত করছে? শুনেন, প্রফেসর বেন কিয়ারনেনের একটা বই আছে, জেনোসাইড ফ্রম স্পার্টা টু দারফুর।
সেই বই পড়লে আপনি পাবেন যে 195 জন কমান্ডার পাকিস্তানের এখানে তারা নির্বিচারে হত্যা করেছিল। আপনি সেনাবাহিনীর জন্য যে কোনো সদস্যকে আপনি অনুষ্ঠানে ডাকেন, আপনি যুদ্ধ ঘোষণা করলেও হত্যা করেন, বন্দি করেন, এটার একটা ম্যানুয়াল, এটা একটা নিয়ম নীতি আছে। তারা কোনো নিয়ম নীতি না মেনে হত্যা করে, এই জন্য এটা জেনোসাইড। এই 195-এর একজনকে ঐতিহাসিকভাবে আমরা বিচার করতে পারি নাই। সিমলা চুক্তির অধীনে তারা পাকিস্তানে চলে গেছে, পাকিস্তান বাহিনীও তাদের বিচার করে নাই, যার জন্য আজকে পাকিস্তানে কোনো শান্তি নাই। এবং আপনি 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 মুক্তিযোদ্ধাদেরকে বিচার করতে বলতে মুক্তি কি বিচার করবেন? পাকিস্তানিদেরকে হত্যার, পাকিস্তানি সৈন্যদেরকে হত্যার দায়। হ্যাঁ, আপনি চাইতে পারেন, আমি তো চাইতে পারি না, কারণ আমি তো জানি যে পাকিস্তানি সৈন্যবাহিনীর লোকেরা রাজাকার আল বদর আল শামসকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে তার মাকে, তার বোনকে, তার কন্যা সন্তানকে রেপ করেছে। তা সে তো যুদ্ধ করবেই, তার তো ন্যায়সঙ্গত না, এখানে রেপ না করলে এখানে খুন তো হয়েছে। বলতেছি তাকে তো হত্যা করা হয়েছে। হ্যাঁ, বাপকে হত্যা, শুনেন শেখ হাসিনা কি করছে? সেও তো হত্যা করছে। আসতেছি, বাপকে হত্যা করে সন্তানকে দিয়ে কবর খুঁড়িয়ে সেখানে দুইজনকে আবার গুলি করে ফেলা হয়েছে। হ্যাঁ, এখন শেখ হাসিনা কি ধর্ষণ করছে না? উনি কি করে নাই? তো উনি কি কবর খুঁড়াইছে? উনি ক্ষমতায় ছিল, ওনার হাতে পুলিশ বাহিনী ছিল, বিজিবি ছিল, সেনাবাহিনী ছিল, 3 বাহিনী গুলি করছে। তাদের জাস্টিফিকেশন হচ্ছে তারা নাকি সম্পদ এবং মানুষকে রক্ষা করার জন্য গুলি করেছে। সেটা সঠিক ছিল না বলেই তো আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই। জনগণ তো গণ অভ্যুত্থান করেছে, কিন্তু ইট ডাজন্ট গিভ ইউ দ্য রাইট টু গো এন্ড কিল সামওয়ান। লেটস গেট দ্যাট পারফেক্টলি। এবং এটাও জেনে রাখবেন, আজকে আপনাকে আমি একটা ঐতিহাসিক সত্য বলছি। যখন যুদ্ধ সংগঠিত হয়েছে, মুক্তিযোদ্ধা কাউকে হত্যা করেছে, অবশ্যই বিচার হবে না, যুদ্ধ যখন হবে সামনাসামনি। কিন্তু কাদের সিদ্দিকী সাহেব যখন টাঙ্গাইলের স্টেডিয়ামে 6 জনকে বেয়নেট খুঁচিয়ে মারলো, তখন জাতিসংঘ বাংলাদেশের স্বীকৃতি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কারণ পিসফুলি দাঁড়িয়ে থাকা একজন লোককে আপনি হত্যা করতে পারেন না। এখন কোথায় কিভাবে হত্যা হয়েছে আমি তো বলছি, যদি কোনো হত্যা মোটিভেশন ছাড়া হয়ে থাকে অবশ্যই সেটার বিচার করতে হবে। আমরা তো একবারও বলছি না যে আমরা হত্যাকাণ্ডকে সমর্থন করি, কিন্তু হত্যাকাণ্ডর বিচার করতে গিয়ে আপনি আমার বাড়িতে আগুন দিবেন, হ্যাঁ, আমার নামে 19টা হত্যা মামলা দিবেন, অথবা ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবের মতো একজন প্রবীণ বীর মুক্তিযোদ্ধাকে আপনি হাতে হাত করা লাগায় জেলে নিয়ে যাবেন, যিনি ডিমেনশিয়ার রোগী, এই অধিকার আপনাকে কে দিয়েছে? রাশেক ভাই, আপনি তো অনেক সুন্দর করে বলেন, আপনার সঙ্গে যুক্তিতে পারা বড় মুশকিল, বাট আমি আপনি মিথ্যা বলছি না, আপনি একটু আমার কথা বোঝেন। মনে করেন আমি একজন 20 বছর বা 18 বছরের একজন তরুণ, আমার চোখের সামনে আমার ভাইকে, আমার সহপাঠীকে পুলিশ নির্বিচারে গুলি করে মারতেছে। আমি যদি সুযোগ পাই আমি পুলিশকে ছেড়ে দেবো কেন? সিরাজগঞ্জ থানায় তার 15 জন পুলিশ মারা গেছে, এটা সবাই বলতেছে। সিরাজগঞ্জ থানায় এই পুলিশকে মারার আগে গত 2 দিনে কি পরিমাণ মানুষ তারা মেরেছে, যাত্রাবাড়িতে কি পরিমাণ মেরেছে, এগুলো তো কেউ বলে না। না শুনেন, আমি বিবিসির পুরো প্রতিবেদনটা দেখেছি, আমি আপনার মতো কথা বলতে পারি না। বিবিসির প্রতিবেদনে দেখানো হচ্ছে যে সিরাজগঞ্জের থানার ওই পুলিশরা আগেই একটা সমাবেশকে ঠেকাতে গিয়ে সেখানে গুলি করে 3 জনকে হত্যা করে। 3 জনকে হত্যা করার পর ওখানে 3 জন মারা যায়। হত্যা শব্দটা না বলতে হয় যে তারা রাবার বুলেট ছুঁড়েছিল এবং তাদের কাছে যেসব হাতিয়ার ছিল ব্যবহার করে, এবং সেখানে নিহত হন 3 জন। এবং এই মবটা ডেভেলপ করে এসে এই সিরাজগঞ্জ থানার হামলা করে, এবং সেখানে 15 জন পুলিশ কি বলে যে আপনার নিহত হয়। সেই প্রতিবেদনে এটাও বেরিয়ে এসেছে যে যাকে বলা হচ্ছে যে অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করা হয়েছে, তিনি নাকি তখন ছুটিতে থাকাতে আল্লাহর রহমতে তিনি বেঁচে যান, এবং যেই মহিলা আক্রান্ত হয়েছিলেন মবের, তাকে তার পাশের কলিগ একজন পুলিশ অফিসার বারবার বলছে তিনি অন্তঃসত্ত্বা, তাকে ছেড়ে দাও, এবং তারা নাকি তাকে ছেড়ে দেয়। এখন কথা হচ্ছে, এই পুরা বিবিসির প্রতিবেদনের কোন জায়গাটায় কোন কিলিংকে সাপোর্ট করা হয়েছে? আপনি মনে করেন 3 জনকে যে হত্যা, 3 জন যে মারা গেল, সেই 3 জন যাদের গুলিতে মারা গেছে, সেই গুলিতে যাদের গুলিতে মারা গেছে তাদেরই তো বিচার হওয়ার কথা। 3 জন লোক মারতে কি 15টা লোকের 15টা অস্ত্র লাগে ভাই? চিন্তা করেন তো। আপনি একজন, আমার কোমরে অস্ত্র, আমি আপনাকে গুলি করে মারলাম, আমার পাশে একজন দাঁড়িয়ে আছে, আপনি কি তারেও মেরে ফেলবেন নাকি?
আমি তো আপনাকে আগেই বললাম যে আমার বয়স 15 থেকে 20 বছর, আমার না, না, বন্ধুকে না, গুলি করে না, মারতেছে। না, না, আমার সেটা ইমোশন তো- আপনি দেখেন। না না, আমি তো আপনার ইমোশনকে ছোট করতেছি না। আপনি আমাকে অবজেক্টিভ প্রশ্ন করছেন, উত্তর আমি দিব অবজেক্টিভ, তারপর আমি সাবজেক্টিভ অ্যানালিসিসে যাব। এজন্য যখন 40 বছর বয়স্ক কোনো ব্যক্তি খুন করে, বিচারক তারে ফাঁসি দেয়। আর 17 বছর বয়সের কোনো বাচ্চা 18-র নিচে যখন খুন করে, তারে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন দেয়। অবশ্যই সেন্টিমেন্ট, ইমোশনের তো একটা পার্থক্য আছে। বাট এই এত সরল ভাবে আপনি অনুষ্ঠানে আইসা 20 বছর বয়স চিন্তা করেন তো কি করবে? কেন? যে কনস্টেবল মারা গেছে তার বয়স 20 না? তার বয়স কি 50? তার যে স্ত্রী, যে কনস্টেবল বয়স 25, তার স্ত্রীর বয়স কত? 20-এর উপরে। তার যে স্বামী চলে গেল। বয়স দিয়ে যদি আপনি কারো অন্যায় ঢাকতে চান, তাহলে কম বয়সের যে আক্রান্ত হলো তার কি হবে? সেই বিচার করবেন না আপনি? ঠিক আছে, তাহলে পুলিশ গুলি করবে, আমরা মরবো, আমরা কোনো প্রতিবাদ করবো না, আমরা বিচার চাইবো। না না, পুলিশ বিচারে গুলি করবে আর না, আমরা মরবো, না, আর না, আমরা ভাই না না না, কোনোদিন সেটা করবেন না, কোনোদিন সেটা করবেন না। পুলিশ এর যে আত্মীয়, সে গিয়ে মামলা করবে, আপনি তদন্ত করবেন। সেই লোক আইন ভেঙে যদি গুলি করে থাকে, তার যা পাওয়ার সে পাবে। আর কোন ভাই। চক্রান্ত, শুনেন, না না, নো নো ভাই, শুনেন, শেখ হাসিনার আমলে 3000 No, ক্রস ফায়ার, no. 600 গুম হইছে। শেখ হাসিনার আমলে কোন শুনেন, কোন লোকটা শুনেন, শাস্তি হইছে? শুনেন, আপনি তো শেখ হাসিনা ছাড়া আর কোনো গল্প বলতে পারতেছেন না। জিয়াউর রহমান সাহেব যখন সেনা প্রধান এবং রাষ্ট্রপতি, তখন কত হাজার সেনা সদস্য মৃত্যুর সম্মুখীন হয়েছেন? এটা বাদ 1100 দিয়ে গেছে। 1100 নাকি? 1100 কি সংখ্যা না? 1100 না, তার থেকে বেশি। আমি ঠিক শিওর না, তার থেকে বেশি। গণভবনে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে রেফারেন্স দিয়ে জানিয়েছেন কতজন, তার থেকে বেশি। আমার বাবা তখন কুমিল্লার ডিসি ছিলেন, এক রাতে মানে 2-3 করে ফাঁসি হতো, 80 জনের ফাঁসি হয়েছিল। তো ওইটার অন্যায় না, শুধু শেখ হাসিনার পাইছেন, আর কোনো অন্যায় খুঁজে পাচ্ছেন না। বাংলাদেশের ইতিহাসের স্লেট পুরাটা হইলো অন্যায় ছাড়া, শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া আর কেউ কোনো অন্যায় করে নাই। বাহ, এটা তো আর না। আমি আপনার অনুষ্ঠানে এসে আমাদের কৃত অপরাধ বা দুর্বলতা স্বীকার করার মানে এই না যে আপনি ফাঁকা মাঠে গোল মারা শুরু করবেন। নো, বাংলাদেশের পলিটিশিয়ানরা বাংলাদেশের মানুষের সাথে শুরু থেকে আজকে পর্যন্ত প্রতারণা করছে। বিশ্বাস করেন, আমি অত ধার্মিক লোক না, কিন্তু আমি আল্লাহতে কঠিন ভাবে বিশ্বাস করি। আল্লাহর কাছে 2টা হাত তুলে বলি যে ইলন মাস্ক লোক পাঠাইবে মঙ্গল গ্রহে, আর আমার দেশের মানুষ সৌদি আরবিতে ব্যাগ চুরি হইলে ওইটার গন্ডগোল হয় ব্রাহ্মণবাড়িয়া, মারপিট করে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। হ্যাঁ, আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, কোথায় পড়লাম একটা এমপি, সে একটা 17 বছরের মেয়েকে হোটেলে নিয়ে তার চাকরি লাগবে বা মায়ের চিকিৎসা লাগবে বলে তাকে ধর্ষণ করে বা তার উপরে অন্যায় সুযোগ নেয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাঁচান আমাদেরকে। কারণ ভাই, আমি সুন্দরের পূজারী, আমি সুন্দরকে ভালোবাসি। আমি যখন বাগানে গোলাপ ফুল দেখি আমি আবেগতাড়িত হই। আমার কাছে ওটা শুধুমাত্র একটা ফুল নয়, শালক সংশ্লেষণ যাকে বলে বা ফটোসিনথেসিসের একটা উপজীব্য বিষয় নয়, একটা সৌন্দর্য বিষয়। সুতরাং বিলিভ ইট অর নট, আপনি তো ভাই আমার কাছে এই একা একদিকের কথা বলে পারবেন না। আমি আওয়ামী লীগ করি খুব পরিষ্কার জায়গার জন্য। বঙ্গবন্ধু একজন নেতা ছিল, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী সাহেবের মতো মানুষরা ছিলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ছিলেন, তারা আমার একটা নিজের পাসপোর্ট দিছে, একটা পতাকা দিছে ভাই। এই আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সংগঠক দল, একমাত্র দল তখন এটাই ছিল বলতে গেলে। আমি তারে ভালোবাসি, এটা পরিবর্তন করতে পারবেন না। কিন্তু একই সাথে আমি এটাও বলি যে হ্যাঁ, আমরা 17 বছর ক্ষমতায় ছিলাম, অনেককে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমাদের পুলিশে কি অতি উৎসাহী লোক ছিল না আপনি মনে করেন? পুলিশ ডাকাইতি থামাবে, চুরি থামাবে তা না, পরিমণি নিয়ে লাফায়। আরেকদিন প্রোগ্রাম করেন, সব বলবো। কিন্তু এর মানে এই না যে আপনি একদম আমাকে ইতিহাসের খাতা থেকে মুছে দিতে পারবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, গণ অভ্যুত্থান হয়েছে, অনেক লোক মৃত্যুবরণ করেছে, তার প্রতিদান কি তিনি পাচ্ছেন না? আজকে যেই দেশের 5 বারের প্রধানমন্ত্রী, যেই দেশের জাতির জনকের কন্যা, সে নিজে আজকে দিল্লিতে গিয়ে থাকতে হচ্ছে। এটাকে কি কম শাস্তি মনে করেন? আপনাকে আজকে একটা কথা বলি, শুনতে আপনার খারাপ লাগবে, তাও বলতেছি। হ্যাঁ, একটা রিক্সাওয়ালাকে যদি আপনি একটা গালি দেন, সব মানুষ সমান, কিন্তু বাংলাদেশের বিচারে বলতেছি, একটা গালি দেন, সেও অপমানিত হবে, কষ্ট পাবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রফেসরকে ডাইকে এনে যদি লোকজনের সামনে একই রকম একটা গালি দেন, তার হার্ট অ্যাটাক হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে।
শাস্তির পর্যায়ে আছে। আল্লাহ তাআলা বুঝে, আল্লাহ তাআলা বুঝার জন্য কোরআন দিছে, বাইবেল দিছে, তওরাত দিছে। ওই যে রক্তের পরে রক্ত, চোখের পরে চোখ, ওটা তওরাতেও উল্লেখ আছে, বুঝলেন, যেটাকে ইংরেজিতে বলে তোরা। হ্যাঁ, মানে কি বলে আপনার মুসা আলাইহিস সালামের 10 কমান্ডমেন্টস। আজকে তো শেখ হাসিনাকে দেখে তিনি কষ্টে আছেন বলে মনে হলো না, হাসি খুশি দেখলাম। না না, আপনার কি শুনলাম। আপনি কি আমি কষ্টে আছি, আপনাকে কি আমি কষ্ট দেখাবো? আমি কি চোখের পানি ফেলবো? হ্যাঁ, উনি কষ্টে আছে, উনি আপনাকে কি কষ্ট দেখাবেন? উনি তো কোটি মানুষের নেতা, উনি কেন দেখাবে? তারেক জিয়া সাহেব লন্ডনে ছিল, উনি কি ভিডিও কনফারেন্সে চোখ দিয়ে পানি ফেলতো নাকি? ওটা কষ্ট না? নিজের দেশ বাদ দিয়ে মায়ের থেকে এত দূরে থেকে, ছোট ভাইয়ের থেকে দূরে থেকে যা আছে, কষ্ট তো। বড় মানুষের কষ্ট একভাবে প্রকাশিত হয়, আমরা তাদের সমর্থক, আমরা তাদেরকে ভালোবাসি, সম্মান করি, আমরা সত্য বচন, সত্য কথা বলার মধ্য দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি বা বাধ্য করতে পারি সঠিক কাজটা করার জন্য। কিন্তু তারা যদি আপনার আমার মতোই তাদের কষ্ট দেখায়, তাহলে তারা বড় নেতা হলো কিভাবে, হবে কিভাবে? আপনি মনে করেন নেলসন ম্যান্ডেলা রবিন আইল্যান্ডে বন্দী হয়েছিল এত বছর, একবার চোখের পানি ফেলছে নাকি ভাই? আপনি মনে করেন মহাত্মা গান্ধীকে সাউথ আফ্রিকার প্রিটোরিয়াতে পিটাইয়া মাথা ফাটাই ফেলছে, রক্ত বেরিয়েছে, চোখ দিয়ে তো পানি বের হয় নাই ভাই। ব্যারিস্টার হয়ে ট্রেনে কইরা যাচ্ছে, লাথি মেরা ফার্স্ট ক্লাস থেকে ফালাই দিছে টিকিট চেকার, চোখের তো পানি পড়ে নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি অত্যাচার করা হয়নি, কয়বার চোখের পানি ফেলতে দেখছেন? তারা শক্ত মানুষ, তারা যখন কাঁদে কোটি মানুষের কষ্ট নিয়েই কাঁদে। সো আপনার অনেক বড় দায়িত্ব আছে। আপনি যখন অনুষ্ঠানটা আসবেন, আমার রিকোয়েস্ট আপনার কাছে, বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের দুর্বলতা এবং খারাপ কাজ আছে, সবাইরে বলবেন জমজমের পানি দিয়ে উজু কইরা শুরু করতে, দরকার আছে। এই শালার জামাতি ইসলামী, হ্যাঁ, কি বলবো, আজকে পর্যন্ত একবার বলতে পারে নাই যে স্বাধীনতা যুদ্ধে আমাদের ভূমিকাটা সঠিক ছিল না, আমার ক্ষমাপ্রার্থী। ইনাই বিনায় কথা বলে 1947 থেকে আজ অবধি। উনি কি ভারতনাট্যম করতে গেছে, নৃত্যকলা করতে গেছে, নাকি মানুষের সাথে কথা বলতে গেছে? সোজা কথা বলতে পারে না নাকি? আর খুব ভালো কিছু আশা করি না। যেই সংসদের মনে করেন 30% লোক নিজেরা বলাৎকারের শিকার হয়েছে অথবা বলাৎকার করছে বা এখনো করে, তাদের কাছ থেকে আপনি ধর্ষণ মুক্ত, যৌন নিপীড়ন মুক্ত বাংলাদেশ আশা করেন কিভাবে? কি বলতে চাইছি আমার কথাটা বুঝবেন। না, এ ব্যাপারে আমি আপনার সঙ্গে একমত না, কারণ ধর্ষণ, যৌন এগুলো সব দলেই আছে। আমার সাথে বাঙালি, আমি তো কখনোই আশা করি না আপনি আমার সাথে একমত হবেন। এটাই তো মানুষের সৌন্দর্য, এটাই মানুষের সৌন্দর্য। আপনি যে আমার সাথে একমত হন, তাহলে আমি আপনার অনুষ্ঠানে আসবো কেন? আমাকে তো মানুষের লেখে, আপনি এভাবে বলে যে এই শালা হেমায়েতুদ্দিন মিশনের সাথে যান কেন, ও তো জামাতি। তা আমি ওদেরকে লিখি যে ভাই, আমি যদি আওয়ামী লীগের উপস্থাপকের সাথেই যাই, তাহলে আমি অপর পক্ষের লোকের কাছে পৌঁছাবো কিভাবে? এই গান্ডুগুলো এই কথা বলে, আমি ওদেরকে গান্ডু বলি এই কারণে। আপনি বিএনপি করেন না জামাত করেন, ওটা আমার কি? আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি সাহস করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে উত্তর দিব, আমার মতো করে উত্তর দিব। আপনি তো আপনার কাজ করতেছেন। আপনি যদি রিসেন্ট পরিসংখ্যান দেখেন, এতে বিএনপি জামাত উভয়েরই নারী গঠিত ব্যাপার আছে, কিন্তু জামাতের গুলা মিডিয়া একটু হাইলাইটস করে বেশি, বাট জামাতের কিন্তু কম না, প্রচুর আসছে ইদানিং। শুনেন, নারী গঠিত ব্যাপার তো প্রাকৃতিক। আপনি জানবেন যে তালাকের যে প্রথা, পৃথিবীর কোন ধর্মে এর উল্লেখ নাই, শুধুমাত্র লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা তার কোরআন শরীফে মানুষের পরিবর্তনশীল মনের কথা চিন্তা করে ইরশাদ করেছেন যে তোমরা একেবারেই প্রয়োজনে তালাক দিতে পারো, নিতে পারো। হ্যাঁ, তো তালাকে তো পুরুষে তালাকের কথা বলে নাই, পুরুষের নারীতে তালাকের কথা বলেছে। তো নারী ঘটিত ব্যাপার স্বাভাবিক হলো, আমি বলাৎকার যখন বলি তখন তো নারীর কথা বলি না। আপনি কি বুঝেন না আমি কি বলি? না, সেটা তো বুঝলাম, কিন্তু আপনি মাদ্রাসা কথা বলতেছেন, কিন্তু সবাই তো জামাত ইসলাম করে না, তাই না? এখানে জামাত ইসলাম আছে, হেফাজতে ইসলাম আছে। আপনার একটা সুন্দর মুসলিম নেম, আপনি লুত আলাইহিস সালামের কথা ভুলে গেলেন, সডম নগরীর কথা ভুলে গেলেন, নূহ আলাইহিস সালামের কথা ভুলে গেলেন, তাহলে তো হবে না। আমি বলতেছি দাড়ি টুপিওয়ালারা যা করে আমরা সবাই জামাত ইসলামের দোষ দিই, সব তো জামাত ইসলাম করে না, তাই না? আর দাড়ি টুপি বলা বিষয় না, বিষয়টা হচ্ছে এই ঘটনা ঘটার পরে আপনি কি বক্তব্য দিয়েছেন, কতটুকু প্রতিবাদ করেছেন, সেটার উপরে মানুষ আপনাকে দায়ী করছে। আপনি তো কিছুই বলেন নাই সংসদে দাঁড়াইয়া। এই যে বলাৎকার গুলা হলো, যেগুলো প্রকাশিত হলো,
এই যে ধরেন আপনি এই যে রেপটা, যেটা 17 বছর বয়সের মেয়েটাকে রেপ করার কথা বললাম, কি গাজী নজরুল ইসলাম, মানে কবি নজরুল ইসলামের 12টা বাজায় দিছে। ও যদি দেখে থাকে কবরের মধ্যে 2টা পা ছিটকাইতেছে, আল্লাহ আমার সাইডে দে, পাশে দিছো হাদি, মুখ হইলো খারাপ, আর আমার এখানে দিছো গাজী নজরুল ইসলাম। ঠিক আছে? তাইলে এই সংসদে দাঁড়াইয়া একটা মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়াইয়া বলছে যে বাংলাদেশের আইনে 18 বছরের নিচে কোনো মেয়ের সাথে শারীরিক সম্বন্ধ করা মানে এটা ধর্ষণ। আইনের ভাষায় এটাকে বলে স্ট্যাচুটরি রেপ। কিন্তু তাকে তো বহিষ্কার, উনি জেলে যাবেন না কেন? কিসের বহিষ্কার? জেলে যাবে না কেন ধর্ষণের দায়ে? না না না, জেল তো সেটা তো সরকারের ব্যাপার, এবং কেউ যদি কেন সরকার ব্যাপার হবে? মামলা করে, কেন সরকার ব্যাপার হবে? দল হিসাবে জামাত ইসলাম তাকে বহিষ্কার করছে এবং স্পিকারকে চিঠি দিয়েছে এমপি পদ বাতিল করার জন্য। এর বেশি ইয়েস, কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে একজন পরিণত বয়সের পুরুষ যদি অপরিণত বয়সের মেয়ের সাথে শারীরিক সম্বন্ধ স্থাপন করে, তা ফৌজদারি দণ্ডবিধিতে একটি দণ্ডনীয় অপরাধ, যাকে ইংরেজিতে বলা হয় স্ট্যাচুটরি রেপ। অর্থাৎ মামলার বাদী হবে কে? এখন প্রশ্ন হচ্ছে, এক মিনিট, অর্থাৎ এই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য হলেও তো জামাত ইসলামী তাকে শুধু বহিষ্কার নয়, দাঁড়িয়ে বলা উচিত ছিল তাকে জেলে নিন। এবং আপনি এটাও জানবেন, আমি আশ্চর্য হলাম আপনি জানেন না, বাংলাদেশের যে কোনো সংগঠিত ফৌজদারি মামলার বা অপরাধের বাদী সরকার। যদি বাদী খুঁজে না পাওয়া যায়, সরকারকে বাদী হতে হবে। এটাই তো সমস্যা। সরকার হোক বাদী হবে তো, সংসদ সদস্য উনিও তো সরকারের একটা সম্পর্ক আছে, তাই না? উনি আইন প্রণেতা, উনি দাবি তুলুক। আমি তো শুনলাম, মানে আমি শুনলাম রাশেক ভাই যে বিএনপি নাকি মানে রাজি না যে তার এমপি পদ বাতিল করার জন্য, কারণ তারা চিন্তা করে যে আমাদের এমপিদের ক্ষেত্রেও এরকম করতে পারে, তাই না? বিএনপি অনেক চালাক, ওনারা রাজি না এই কারণে যে ওনারা এটা 5 বছর ইউজ করবে, কথায় কথায় খোঁচা দিবে, গাজী ভাই ভালো আছেন তো, হ্যাঁ, বক্তব্যে বলবে, হোটেলে যাওয়া হয় মাঝে মাঝে, কোনো নাম ছাড়াই বলবে, মানে আন্দালিব খুব রসি বলতে পারে যে আজ কর্দমাক্ত আকাশ, মেঘাচ্ছন্ন মাঠ, মনে আছে না যে ধারাভাষ্য চৌধুরী জাফরুল্লাহ শরাফতের কর্দমাক্ত আকাশ, সরি কি, হ্যাঁ, মেঘাচ্ছন্ন মাঠ, আজ হোটেলে যাওয়ার জন্য খুব ভালো দিন, খোঁচা দিতে পারে, ওই জন্য রাখতে বলতে পারে। এখন জামাত ইসলামী বলেন বা আমরা যদি সেই ট্র্যাপে পড়তে পারি, কিন্তু আমি মনে করি যেটা দৃষ্টান্ত স্থাপিত হওয়া উচিত। তো শুধু শেখ হাসিনারে এক ধারসে মানে আক্রান্ত করার চেষ্টা করেন না, সবচেয়ে বড় কথা আওয়ামী লীগকেও শুধু এক ধারসে আক্রান্ত করার চেষ্টা করেন না। আমি মনে করি সকলের প্রতি ফেয়ার হওয়া উচিত, এবং দেশটা বাঁচানোর জন্য সবশেষে আবার বলতে চাই, ভুল ত্রুটি ধরলে অনেক ধরা যাবে, কিন্তু বাংলাদেশটা আমাদের সকলের। বাংলাদেশের এই আমার এই ফুসফুসের সম্প্রসারণ আর সংকোচনের মধ্য দিয়ে যে শান্তি আমি খুঁজে পাই, সেই শান্তির জায়গায় কোনো দলের নাম নির্দিষ্টভাবে লেখা নেই। এই ফুসফুসে যে হাওয়া বাতাসের খেলা বা সমীরণের যে খেলা দেখা যায়, তাতে সকলের অধিকার আছে, এবং সেই অধিকারকে সংরক্ষিত করে একটা সোনালী বাংলাদেশ করতে হলে আওয়ামী লীগ এবং বিএনপির কাছাকাছি আসতে হবে, রিকনসিলিয়েশন করতে হবে, এই জাতীয় পার্টির মতো ফালতু দলগুলোকে বাদ দিতে হবে ইউজ করা, এবং অবশ্যই জামাতে ইসলামকে একেবারে ওই ভরতনাট্যম না করে, কেরালার ডান্স না দিয়ে, 47 থেকে শুরু না করে একদম সহজ কথায় বলতে হবে যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত এবং শারীরিক যে সিদ্ধান্ত, দুটাই ভুল ছিল, আমরা এর জন্য ক্ষমা প্রার্থী। আমরা আল্লাহর রাজনীতি করি, আল্লাহর তো কোনো দলমত নাই, কোনো সীমারেখা নাই, কোনো ভৌগোলিক সীমারেখা নাই, কোনো দেশ দোষ নাই, আমাদের আল্লাহর রাজনীতি জাপানেও চলবে, বাংলাদেশেও চলবে। তাই 71 সালে আমরা আল্লাহর বিচার বাদ দিয়ে যে হত্যাকাণ্ড বা ধর্ষণ করেছি, এর জন্য আমরা ক্ষমা চাই। শেষ, ফিনিশ। জনাব রাশেদ রহমান, আমরা তো অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনার কাছে 2টা প্রশ্ন একটু করি, যদি সংক্ষেপে, তারপর অনুষ্ঠান শেষ করবো। সেটা প্রথমে হচ্ছে যে শেখ হাসিনার, অবশ্যই আপনি এটা বললেন যে শেখ হাসিনার এই যে আজকে সরাসরি সাংবাদিক সম্মেলনীতে আপনারা আরো এক ধাপে গিয়ে গেলেন, অন্তত মানে ক্ষমতাচ্যুতি 2 বছর পরে একটা এক ধরনের অগ্রগতি আপনি বললেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট এই যে সার্জিও গোর, ট্রাম্পের বিশেষ উপদেষ্টা, তিনি এলেন এবং তিনি বৈঠক করলেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এটা খুবই আনইউজুয়াল একটা বৈঠক, মানে এরকম বৈঠক আমি অতীতে দেখি নাই, যে একটা দেশের দূত এসে আরেকটা দেশের হাইকমিশনের সঙ্গে বৈঠক করে। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আপনি তো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট, যে তারপরেই বৈঠকে কি কথা হলো, তারপর দীনেশ ত্রিবেদী উড়ে গিয়ে ভারতে চলে গেলেন খুব দ্রুত, আবার তিনি ফিরে আসলেন। আবার দেখলাম যে এই যে তারেক রহমানের উপদেষ্টা, তিনি আবার গিয়ে বললেন যে দীনেশ ত্রিবেদীকে শেখ হাসিনার মুখ বন্ধ করতে বলেন, যদিও শেখ হাসিনার মুখ বন্ধ হয়নি, এটা আমরা জানলাম যে ওটার সাথে এটা কোনো সম্পর্ক নাই।
প্রথম কথা হচ্ছে সার্জিও গোর আওয়ামী ও লীগ ও সাজিয়ে কোন নাকি আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করলেন ঢাকাতে বা দিল্লিতে, এই আচ্ছা, ব্যাপারে কি জানেন? সার্জিও গোর কোনো আওয়ামী লীগের সাথে বৈঠক করেনি, এবং সার্জিও গোরের কোনো বৈঠকে কোনো আওয়ামী লীগ আওয়ামী লীগের বা নেত্রীকে নিয়ে কোনো আলাপ হয়নি। সার্জিও গোরের 3টা এজেন্ডা। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি বাণিজ্য চুক্তি বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে, সেই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে যাতে সর্বোচ্চ সহযোগিতা পাওয়া যায় সেটারই একটা অংশ হিসাবে দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিও গোরের বৈঠক। 2 নাম্বার, চায়নার সাথে বাংলাদেশের কি সম্বন্ধ হবে আগামী দিনে, হাউ দ্য রিলেশনশিপ উইল বি ফোর্সড। এটা ভারত এবং আমেরিকা দুজনের জন্য খুবই জরুরি বর্তমান যে ভূরাজনৈতিক প্রেক্ষাপট সেখানে দুজন, একজন বিশেষ দূত আর একজন দূত, তাদেরকে আলাপ হতে পারে। এবং আপনাকে মনে রাখতে হবে এটা একেবারে অস্বাভাবিক না এই কারণে যে ত্রিবেদী মহোদয় একজন মন্ত্রীর র্যাঙ্ক প্রাপ্ত রাষ্ট্রদূত, সুতরাং হি হ্যাজ সাম সুপার অ্যাসাইনমেন্টস। ঠিক একইভাবে সার্জিও গোর ইজ এ স্পেশাল এমিসারি অফ ডোনাল্ড ট্রাম্প, সো ওনারও কিছু সুপার অ্যাসাইনমেন্ট আছে। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে মায়ানমার। অর্থাৎ আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর ধরে মায়ানমারকে স্যাংশনভুক্ত একটা দেশ করে রেখেছেন, কিন্তু মায়ানমার এত রিসোর্সফুল দেশ যে চায়নার হাত ধরে সে আজ অবধি কোনোদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত করেনি। সুতরাং মায়ানমারের উপরে এই স্যাংশন আরো এফেক্টিভ কিভাবে করা যায়, এই যে সিগন্যালগুলো, এই আলাপ আলোচনাগুলো কিভাবে সামনের দিকে এগোবে, এটারই আপনি মনে করবেন একটা সূচনা। কিন্তু আপনি বলতেছেন যে সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদীর সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা হয়নি, এবং সার্জিও গোর আওয়ামী লীগ কারোর সঙ্গে ভারতে অথবা বাংলাদেশে দেখা করেননি। প্রশ্নে আসে না, ইট ক্যানট বি। কিছু আওয়ামী লীগের কিছু অ্যাক্টিভিস্ট, মানে আওয়ামী লীগের পক্ষে, তারা এগুলো বলছে আর কি, যে না, এটা তো হবে না। কারণ হচ্ছে যে আমরা ওপেন ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বিরুদ্ধে অবস্থান করি, এবং আমরা মনে করি যে আমাদের ক্ষমতা থেকে চলে যাওয়ার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে। যদিও আমরা এখন আস্তে আস্তে আমাদের কথাবার্তা একটু চেঞ্জ করছি, কিন্তু সেটা তার একদিনের বক্তৃতায় তো আর পরিবর্তিত হয় না, সুতরাং একটু সময় লাগবে, এখনই না। অবশ্যই সার্জিও গোর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলবে, শেখ হাসিনাকে নিয়ে কথা বলবেন, আওয়ামী লীগকে নিয়ে কথা বলবেন, তবে সেটা এখন নয়, আরো কিছুদিন পরে। ধন্যবাদ। লাস্ট কোশ্চেন, আপনি কি আসলেই মনে করেন কিনা যে শেখ হাসিনা ফিরবেন? আমি অনেকে বলতে শুনেছি যে 1 কোটি টাকা বাজি, শেখ হাসিনা ফিরবেন না, ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবেন না, এগুলো একটা রাজনৈতিক পলিটিক্যাল স্ট্যান্ড বাজি। বাট তিনি রয়টার্সকে বললেন, সংবাদ সম্মেলনে তিনি বললেন তিনি ফিরবেন, এবং বলা হলো যে বর্তমান সরকারের সঙ্গে তাদের কোনো ব্যাকস্টেজ আলোচনা হচ্ছে কিনা। সচিবদ্র স্পষ্ট বললেন যে না, শেখ হাসিনা সম্ভবত বললেন যে না, কোনো আলোচনা হয়নি, আর সরকার কি মনে করে না করে এটা আমার বিষয় না, আমার দেশে আমি ফিরবো। কি মনে করেন যে আসলে তিনি ফিরবেন কিনা ডিসেম্বরে? আমার জায়গাটা তো পরিষ্কার, উনি ফিরলে তো খুবই ভালো, আমাদের জন্য ভালো, নেতাকর্মীদের জন্য ভালো, দেশের জন্য ভালো। আর ওটার উপরে আমি যেটা বারবার বলি যে ওনার নিরাপত্তাটাই আমার কাছে সবচেয়ে বেশি মুখ্য। আপনি কি মনে করেন যে শেখ হাসিনাকে যখন যদি দেশে আসে, তাকে গ্রেপ্তার করতে গেলে আওয়ামী লীগের লাখ লাখ লোক এসে আটকাবে, এরকম সিচুয়েশন কি আসলে বাংলাদেশে আছে? এটা তো ভাই আমি বলতে পারি না। বেগম জিয়াকে নেওয়ার সময় কিন্তু কেউই রাস্তায় দাঁড়ায় নাই, বেগম জিয়া কিন্তু জেলেই যাইতে হয়েছে না, এবং আমি এটা বলতেও তো যাব না। বর্তমানে ওনার ফেরার মতো পরিবেশ তৈরি হয়নি, কারণ আমি আপনাকে আগেও বলেছি, ধরেন আগেও বলেছেন এটা, আমার এলাকার ধরেন এই যে অন্যগুলো বলতে পারি না, আমার রংপুর বিভাগের যে সুজিত রায়, নন্দিত, এইসব মানে এইসব নেতা টেতা দিয়ে উনি দলকে সম্পূর্ণভাবে সংগঠিত করতে পারবেন না। তো অসুবিধা নেই, আমাদের হাতে 4 মাস সময় আছে, উনি হয়তো আরো অন্যান্য সিদ্ধান্ত নিতে পারেন। আমি জানি না, নিশ্চয়ই কোনো একটা মেকানিজম, বাট পলিটিক্যাল যেই স্টেপগুলো নেওয়া হচ্ছে সেটা দিয়ে দল এখন অনেক দ্বিধা বিভক্ত। এটা যে যত কথাই বলুক, এক একটা জায়গায়, আগে ধরেন আমার এলাকায় 2টা ভাগ ছিল, এখন 6টা ভাগ। বিভিন্ন জায়গায়, হ্যাঁ, তারা একটা জায়গায় এক, সবাই শেখ হাসিনাকে তেল মারার জায়গায় এক, যে একটা হুকুম দিবেন, দেখবেন আমি কি করে দেখাই দিই। হ্যাঁ, খালি অর্ডার দেন, 5 লাখ লোক নিয়ে আসুন। কিন্তু প্রত্যেক এলাকায় এখন আধা ডজন করে এমপি অ্যাসপিরেন্ট, এমপি হতে চায়, একজন আরেকজনকে ফাটাইতেছে। আপনি মনে করেন ওই যে যেগুলা টেলিগ্রাম প্রোগ্রাম করে, এরা টাকা পয়সা খাইয়ে একটা গ্রুপকে বাদ দিয়ে প্রোগ্রাম করে, কাউকে আবার ইনভলভ করে, কাউকে দিয়ে ওনার সামনে কথা বলায়, কাউকে কথা বলায় না, এসব চলতেছে। তো এটা তো এখন ধরেন আমরা দলের ভিতরে আমরা তো খবর পাই, দেখি। এখন এটা যেহেতু এই দল আমরা পরিচালনা করি না, এটা চুপচাপ মেনে নেওয়া ছাড়া বা এটা দেখা ছাড়া তো আমাদের কিছু করার নাই। আমাদের অবস্থানটা সহজ, বঙ্গবন্ধুকে ভালোবাসি, শেখ হাসিনা ঐক্যের প্রতীক, আওয়ামী লীগ স্বাধীনতার দল, বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য আওয়ামী লীগকে প্রয়োজন। কিন্তু যেটা সত্য সেটাও তো বলতে হবে,
দলের ভিতরে দল পরিচালনায় একমাত্র নেত্রী ছাড়া বাকি যেটা প্রচন্ড রকম দুর্নীতি চলছে, এখানে কোনো মিথ্যা নাই। জি, রাশেক রহমান, আপনার আর কিছু বলার আছে কিনা? তাহলে আমরা অনুষ্ঠান শেষ করব। না, আমার শেষ কথা, শেষ কথা যে জননেত্রী শেখ হাসিনা যেহেতু বলেছেন ডিসেম্বরে আসবেন, ডিসেম্বরে আসলেই মঙ্গল। তবে আমি ওনার কাছে অনুরোধ করব উনি ওনার নিজের নিরাপত্তা নিশ্চিত করেই আসবেন, এটা রিকোয়েস্ট। যদিও উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি তো আসলে নিরাপত্তা নিয়ে অত চিন্তা করবেন না, তারপরেও ওনার দিকে তো মানুষ তাকিয়ে আছে, সুতরাং ওনার নিরাপত্তাটা খুবই জরুরি। এবং ওনার কাছে একটা জিনিস অনুরোধ করব যে আপনি তো 5 বার প্রধানমন্ত্রী হয়েছেন, আর তো কেউ হতে পারেনি, তো নিশ্চয়ই রাজনীতি আপনি সবার থেকে ভালো জানেন, বোঝেন, সব ঠিক আছে, কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা পরিবর্তিত হয়ে গেছে। সেই জায়গা থেকে যদি আপনি অ্যালাউ করেন আপনার থেকে অপেক্ষাকৃত যাদের বয়স একটু কম, হয়তো বা যারা আপনার সন্তানের মতো, তাদের দুটা ভালো মন্দ কথাবার্তা, উপদেশ, পরামর্শ যদি আপনি একটু শুনতেন, হয়তো বা একটু সহজ হইতো আর কি ব্যাপারগুলা। মানে যদি আপনি শোনেন বা যদি আপনি কানে নেন। আর মানে যারা তেল মারে তাদের ভিতর তো ছোট বয়স বড় বয়স সব বয়সই থাকে। মনে রাখতে হবে, খন্দকার মোস্তাক কিন্তু আপনার দাদা যখন মৃত্যুবরণ করেন তখন আপনার বাবার থেকেও বেশি কেঁদেছিলেন, এবং বঙ্গবন্ধু নিজে চিন্তিত হয়ে পড়েছিল যে বাবা আমার, উনি মারা গেছেন, তা তুমি এভাবে কাঁদতেছো কেন? হ্যাঁ, এবং এটাও মনে রাখবেন যে আপনার বাবাকে সপরিবারে যেদিন হত্যা করা হয় সেদিনও কিন্তু খন্দকার মোস্তাক খাওয়া দাওয়া রান্না করে হাঁসের মাংস নিয়ে গিয়েছিলেন। উনি জীবনে কোনোদিন ওপেনলি বঙ্গবন্ধুর কোন সিদ্ধান্তের ব্যাপারে মতামত প্রকাশ করেন নাই বা দ্বিমত পোষণ করেন নাই, চিরকাল তেল মেরে গেছেন। সুতরাং আপনার আশেপাশে যারা তেল মারে তারা আপনার বিশ্বস্ত, কিন্তু যারা হয়তো বা একটু সাহস করে একটু আপনার সাথে দ্বিমত করতে চায়, আপনার শত্রু না, তারা মানে আপনাকে ভালোবাসে, তাদেরকে আপনি বিশ্বাসঘাতক মনে করবেন না, তাদেরকে আপনি খন্দকার মোস্তাক মনে করবেন না। কারণ যারা ভালোবাসে তারা নির্মোহভাবে সাহস নিয়ে সত্যটা বলে ফেলতে পারে, খারাপ লাগতে পারে বাট বলে ফেলে। আমার বাবা মা আমাকে ভালোবাসেন, তারা তো আমাকে সারাদিন তেল মারবেন।